আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, ভিডিওটি অনেক মানুষই দেখবেন। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার বুকের বাঁ পাশে তোয়ারই স্থান। তোয়াই আমার পুরো শরীর আর মন জুড়ে বিচরণ করে, তাই আমি শুধু তারই। মিথি বলার মতন আর কোনো কথা খুঁজে পেল না, তাই তোয়া আর প্রত্যয়ের দিকে একবার তাকিয়ে চলে গেল। মিথি যাওয়ার পর তোয়া বলল, ওর কথায় রাগ করো না, ও একটু মজা করছিল। মজা মানে এই না যে ও মেয়ে হয়ে বারবার আমাকে ধাক্কা মারবে। মজা ফাজলামি আমিও বুঝি, তবে সবটা লিমিটের মধ্যে থাকাটাই শোভনীয় নয় কি? হুম। এর মধ্যে তোয়ার ভাবি এসে তোয়াকে ডেকে নিয়ে গেল। প্রত্যয়ের কাছে থাকা তোয়ার ফোনে একটা কল আসলো, আননোন নাম্বার। প্রত্যয় কলটা রিসিভ করে চুপ থাকলো, কিন্তু দুর্ভাগ্যবশত গানের সাউন্ডের জন্য কোনো কথাই শোনা গেল না। প্রত্যয় দ্রুত ওখান থেকে নিচে চলে গেল। এই নাম্বারটি ট্র্যাকিং করতে দেওয়া আছে। হুট করে কল কেটে গেল। এর মধ্যে প্রত্যয়ের কাছে আরেকটা ফোন আসলো। প্রত্যয় ফোনটা রিসিভ করে বলল, পাভেল, হ্যাঁ বল ভাই, কিছু জানতে পারলি? আর একটু কলটা কানেক্ট থাকলেই আসল লোকেশনটা জানা যেত। তবে এটা তোমাদের বাসার আশেপাশেই শো করছে। ও, সিমটা বন্ধ করে দিয়েছে, এই জন্য আর কিছু জানা যাচ্ছে না। চিন্তা করিস না ভাই, সব তথ্য পাওয়া যাবে। হুম, আচ্ছা রাখছি তাহলে। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে হাঁটাহাঁটি করছিল। তখনই দেখে প্রিয়মের বন্ধু রিমনকে। প্রত্যয় রিমনের সাথে কথা বলে। তারপর রাত প্রায় 11টার দিকে প্রত্যয়, প্রিয়ম আর রিমন তিনজন বসে আছে। প্রিয়ম আগুন চোখে রিমনের দিকে তাকিয়ে আছে। রিমনের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। প্রত্যয় রিমনের দিকে তাকিয়ে বলে, এই নাম্বারটা প্রিয়ম তোমাকে দিয়েছিল? হুম। তাহলে এতদিন এসব তুমি করেছো? এসব করাটা কি খুব দরকার ছিল? এত নোংরা মেসেজ তুমি তুয়াকে দিতে? প্রত্যয় দাঁতে দাঁত চেপে বলেই, না ভাই, বিশ্বাস করেন, আমি এমন কিছু করিনি। আমি খারাপ মানলাম, কিন্তু এতটা নিচে নামিনি আমি। প্রিয়ম ভাই আমার, আমি ওকে এভাবে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারি না। তাহলে এসব কি মিথ্যে? আমি এসবের কিছু জানি না ভাই। আর সত্যি কথা হলো, এই সিমটা তো এখন আমার কাছেই নেই। আমি তাহলে কিভাবে এসব করতে পারি? প্রিয়ম অবাক হয়ে বলে, ওই সিম তাহলে কার কাছে আছে? আকাশের কাছে আছে। আকাশ আমাকে বলেছে তুই নাকি এই সিমটা ওকে দিতে বলেছিস, তাই আমি 2 মাস আগে ওকে এই সিমটা দিয়েছি। প্রত্যয় এবার প্রিয়মের দুজন দুজনের দিকে তাকালো। আবার খেলার মোড় অন্য কোন দিকে ঘুরে গেল। প্রিয়ম আর প্রত্যয় এদের দুজনের ভেতরেই যেন রাগের ফুলকি জ্বলে উঠেছে। প্রিয়ম, প্রত্যয় আর রিমন তিনজন মিলে প্রিয়মের ফ্ল্যাটে গেল। প্রিয়ম রিমনকে বলল আকাশকে ফোন দিয়ে যাতে এখনই আসতে বলে। রিমন প্রিয়মের কথা মতো তাইই করল। 10 মিনিটে আকাশ এসে হাজির। প্রত্যয়, প্রিয়ম আর রিমনকে একসাথে দেখেই আকাশ একটা ঢোক গিল। প্রিয়ম আকাশের কাঁধে হাত রেখেই আকাশকে একটা চেয়ারে বসালো। আর রিমন প্রিয়মের কথা অনুযায়ী আকাশের মুখ আর চেয়ারের সাথে ওর হাত পা বেঁধে দিল। আকাশের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তারপর প্রিয়ম ওর বেডরুমে গিয়ে হাতে করে একটা হকি স্টিক নিয়ে ফিরে আসলো। প্রত্যয় চুপচাপ করে সোফাতে বসে শুধু দেখছে, কারণ চোর ধরে দেওয়াটাই প্রত্যয়ের দায়িত্ব ছিল। আর সে তার কথা অনুযায়ী প্রত্যয় চোর ধরেও দিয়েছে। এবার প্রিয়ম আর আকাশের হাইড অ্যান্ড সিক খেলার রহস্য উন্মোচনের পালা। আকাশ প্রিয়মের বন্ধু, তাই প্রত্যয় প্রিয়মকে এই দায়িত্বটা দিল। কারণ বন্ধুর প্রতি বন্ধুর অধিকারটা সব সময় বেশি থাকে। আর সেটা বন্ধুর প্রতি বন্ধুর জন্য যান বিসর্জন দেওয়া হোক বা কারো যান নেওয়া। এখানে প্রত্যয়ের থেকে প্রিয়মের অধিকারটা বেশি, তাই প্রত্যয় নিশ্চুপ থেকে প্রিয়মের কর্মকাণ্ডগুলো দেখে যাচ্ছে। প্রিয়ম না হয় ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর উত্তর খুঁজে নিক। এজন্যই প্রত্যয় পায়ের ওপর পা তুলে রাজকীয় ভঙ্গিতে বসে আছে। তবে প্রত্যয় বসে বসে এইটাই ভাবছে, প্রিয়ম আকাশকে মেরে আগে আত্মরা করুক, আজকে সকল রহস্যের উন্মোচন ঘটুক।
তারপর আমি ডক্টর হিসেবে আকাশের ফ্রিতেই না হয় সব চিকিৎসার সেবা প্রদান করব। প্রত্যয় হকি স্টিক নিয়ে আকাশের সামনে বসলো। প্রিয়াম যে কি পরিমাণ রেগে আছে সেটা ওর চোখ আর নিঃশ্বাস ফেলার ভাবভঙ্গি বলে দিচ্ছে। প্রিয়াম আকাশের সামনে হাঁটু গেড়ে বসলো আর বাম দিকে ঘাড় ঘুরিয়ে শব্দ করে 2 বার জোরে জোরে নিঃশ্বাস ছাড়লো। প্রিয়াম নিজেকে শান্ত করার যথেষ্ট চেষ্টা চালাচ্ছে। প্রিয়াম নিজেকে কোনো মতো শান্ত করে আকাশের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, দেখ ভাই, তোকে আমি আমার বন্ধু না, আমার ভাইয়ের মতো ভালোবেসেছিলাম। আমি তোকে লাস্ট আর একটা সুযোগ দিলাম। এবার তুই ভালো ভালো বলে দে, কেন এসব করেছিস, কি উদ্দেশ্যে করেছিস, কার কথা শুনেই বা করেছিস, এর পেছনে তোর লাভটাই বা কি ছিল? আকাশ কিছুই বলল না। রিমন আকাশের মুখ থেকে কস্টেপটা খুলে দিয়েছিল, কিন্তু আকাশ কিছুই বলল না। সে চুপ করে বসে আছে। প্রিয়মের ইশারায় রিমন আকাশের মুখটা আবারও বন্ধ করে দিল। প্রিয়ম ওর সর্বশক্তি দিয়ে আকাশকে মারতে শুরু করলো। আজকে প্রিয়ম যেন রাগের চূড়ান্ত সীমানায় এসে পৌঁছেছে। আপনজনদের এমন বিশ্বাসঘাতকতা সে কোনো মতেই মানতে পারছে না। এজন্য প্রিয়ম হিংস্র সিংহের ন্যায় গর্জে উঠেছে। আজকে প্রিয়মের এমন ভয়ঙ্কর রূপ আর হিংস্র চেহারাটাই বলে দিচ্ছে আকাশের পরিণতি খুব খারাপ করে তবেই প্রিয়ম ক্ষান্ত হবে। এর মধ্যেই আকাশের ফোনের রিংটোন বেজে উঠল। প্রত্যয় সোফাতে পড়ে থাকা আকাশের ফোনটা হাতে তুলে নিল আর ফোনের দিকে তাকাতেই বড়সড় একটা ঝটকা খেল। কারণ আকাশের ফোনে কলের সাথে মিথির ছবি ভেসে উঠেছে। মিথির হাস্যজ্জ্বল ছবিটার উপরে মিথির নাম্বারটা হটি নামে সেভ করা। এদিকে প্রিয়মের যত শক্তি আছে সব দিয়ে প্রিয়ম আকাশকে মারছে। আকাশ প্রাণপণ চিৎকার করে যাচ্ছে, কিন্তু শোনার মতন কেউই নেই। কারণ মুখ বাঁধা, এজন্য ওর আত্মচিৎকার গোগানিতে পরিণত হচ্ছে। আকাশকে মারতে মারতে প্রিয়মের পুরো শরীর ঘেমে একাকার অবস্থা। আকাশের নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। আকাশের পুরো শরীর রক্তবর্ণ ধারণ করেছে। আকাশের অবস্থা মোটেও ভালো না। এবার প্রত্যয় এগিয়ে এসে প্রিয়মকে থামালো। প্রত্যয় প্রিয়মকে পানি খাইয়ে সোফাতে বসতে বলল। তারপর প্রত্যয় আকাশের মুখের বাঁধন খুলে বলল, এখনো সময় আছে, সব সত্যিটা বলো। প্রিয়ম তোমাকে কি করবে আমি জানি না, কিন্তু আমি রেগে গেলে এই পৃথিবীতে তুমি আর টিকে থাকতে পারবে না। আকাশ সাইলেন্ট। প্রত্যয় দাঁতে দাঁত চেপেই, আমাদের বিল্ডিংয়ের 9 তলাতেই তুমি থাকো, এজন্য তুয়ার সব খবর তোমার জানা, আর আমাকে চেনো। আমি কিন্তু এতটাও ভালো না। সো হারিয়া ব্রো, এবার মুখ খুলো। আসলে আচ্ছা, তুয়ার কাজিন মিথি কে হয় তোমার? এর পেছনে মিথিও কি যুক্ত আছে? মিথি আমার গপ। বাপরে, এখন তো দেখি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের হচ্ছে। যাই হোক, শালিকাকে পরে দেখছি। এবার তুমি আসল কাহিনীটা আগে বলো। আমি তোয়াকে খুব পছন্দ করতাম, ওকে আমার খুব ভালো লাগতো। তোয়াকে আমি অনেকবার প্রপোজও করেছি, কিন্তু তোয়া পাত্তা দেয়নি। আর প্রিয়ম এসব শুনলে কষ্ট পাবে, তাই তোয়া প্রিয়মকে কিছু জানাতো না। এই সুযোগে আমি তোয়াকে আরো বিরক্ত করা শুরু করলাম। আর এজন্য তোয়া একদিন আমাকে থাপ্পড়ও মেরেছিল। থাপ্পড় খাওয়ার পর আমার ইচ্ছে হয়েছিল তোয়াকে জাস্ট এক রাতের জন্য হলেও আমার বেডে নিয়ে আসার। সেই রাগ তোলার জন্য সেই রাগ তোলার জন্য আমি তোয়াকে এসব মেসেজ করতাম, ওকে থ্রেট দিতাম, যাতে তোয়া ভয় পেয়ে আমার প্রস্তাবে রাজি হয়। আর মিথিও আমাকে এজন্য সাহায্য করেছে। মিথির সাথে তোর পরিচয় হলো কিভাবে? তোয়া প্রিয়মের সাথে মিথির পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে মিথিকে এনেছিল। প্রিয়ম আর তোয়ার অলক্ষ্যে আমি মিথির নাম্বার চেয়ে নিই। আর তারপর থেকে ওর সাথে টুকটাক কথা হতে হতেই ওর সাথে সম্পর্কটা আরও গভীরে চলে যায়। তুয়াকে পর্নো ভিডিও বানানোর অফারটা কি তুমি দিয়েছিলে? হুম, আমি এসব মেসেজ দিতাম ওকে। আকাশের কথাটা বলতে দেরি, কিন্তু আকাশের বুক বরাবর লাথি মারতে প্রিয়মের একটুও দেরি হয়নি। প্রিয়মের লাথি এত জোরে ছিল যে আকাশ চেয়ার নিয়ে হুড়মুড় করে পড়ে গেল। রিমন প্রিয়মকে কোনো মতে থামালো আর আকাশকে টেনে তুলল। প্রত্যয় ও নিজের ঠোঁট কামড়ে নিজেকে কন্ট্রোল করলো। প্রত্যয় শান্ত সুরেই আকাশকে বলল, তুমি খুব চালাক, এটা মানতেই হবে। প্রিয়মের নামে কেনা সিম দিয়ে খেলাটা শুরু করলে প্রথমে যাতে প্রিয়মের দিকে আঙুল ওঠে। প্রিয়ম যেহেতু রিমনকে সিমটা দিয়েছে, তাই তুমি রিমনের থেকে সিমটা নিলে। নিজেকে হাইড করার জন্য দারুণ বুদ্ধি খাটিয়েছ। তুয়ার বোনকে ব্যবহার করে তুয়ার ক্ষতি করতে চেয়েছিলে। দারুণ খেলা খেলেছ। এবার বলো, তুয়ার পিক নিয়ে যে ভিডিওগুলো বানিয়েছ
সেগুলো কোথায় রেখেছো? আমার পেন ড্রাইভে আর ল্যাপটপে আছে। প্রত্যয় রিমনকে ইশারায় বলল আকাশের বাসায় যেতে আর আকাশের পেন ড্রাইভ আর ল্যাপটপ নিয়ে আসতে। রিমন ও প্রত্যয়ের কথা অনুযায়ী আকাশের বাসায় গিয়ে ওগুলো আনলো। রিমনকে আকাশের বাসার সবাই চেনে, তাই কেউ কোনো কিছুই বলেনি। প্রত্যয় নিজের সব পেন ড্রাইভগুলো নষ্ট করে দিল আর ল্যাপটপ নিয়ে প্রত্যয় নিজে আকাশের সব পার্সোনাল ড্রাইভগুলো চেক করলো। হঠাৎ প্রত্যয় ওর মুখটা বিকৃত করে ফেললো। কি নোংরা মনের মানুষ রে তুই! এসব কি রেখেছিস তোর ল্যাপটপে? ইয়াক, তোর বাসায় কি ভাই বোন কেউ নেই? বাকি পর্ন ভিডিওগুলোর কথা বাদ দিলাম, নিজের জিএফ এর ভিডিওটাও এখানে রেখেছিস। রুম ডেটের প্রমাণ রেখেছিস, তাই না? তুয়াকে বিপদে ফেলতে চেয়েছে মিথি, আর মিথির জন্য আকাশের তৈরি বাস ল্যাপটপে রেডি। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার তো। এজন্যে বুঝি কে বিবাহিত আর কে অবিবাহিত শরীর দেখেই বলে দিতে পারে। তবে তোরা আসলেই অস্কার পাওয়ার মতো শয়তান, এটা মানতেই হবে। ল্যাপটপ যেমন ডাস্টবিন করে রেখেছিস, তেমনি তোদের মনের সাথে মস্তিষ্কটাও জঘন্য কোয়ালিটির। ছি! এই কথাটা বলে প্রত্যয় সজোরে ল্যাপটপটা আছাড় মারল। ল্যাপটপটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। প্রিয়ম এতক্ষণে রেগেছিল, তাই প্রত্যয় ঠান্ডা মাথায় ছিল আর নিজের রাগকে কন্ট্রোল করে আকাশের থেকে সব কথাগুলো বের করলো। আকাশের সব কথা প্রত্যয় ওর ফোনে রেকর্ডও করে নিয়েছে। এরপর প্রত্যয়, প্রিয়ম আর রিমন মিলে আকাশকে ইচ্ছে মতন উত্তম মাধ্যম দিল। এই কথা অন্য কেউ জানলে যে ওর যে কি করবে সেটা আকাশকে আর বলতে হয়নি। আকাশ বুঝে গেছে যা বোঝার। আকাশের অ্যাক্সিডেন্ট হয়েছে এটা বলে রিমন আকাশকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দিয়ে আসলো। প্রত্যয় আর প্রিয়ম দুজনেই চুপ করে বসে আছে। প্রিয়মের চোখের কোনা বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। প্রত্যয় প্রিয়মের কাঁধে হাত রাখতেই প্রিয়ম শব্দ করে কেঁদে দিল। প্রিয়ম বা প্রত্যয় কেউ কখনো কাউকে তাদের প্রতিদ্বন্দ্বী ভাবেনি। দুজনই নিঃস্বার্থভাবে তুয়াকে ভালোবেসেছে, আর সেক্ষেত্রে দুজনই একই পথের পথিক। প্রত্যয় প্রিয়মের পিঠে হাত রেখে প্রিয়মকে বলল, শান্ত হও প্রিয়ম, এভাবে ভেঙে পড়লে তো চলবে না, নিজেকে শক্ত করো। ভাই, আমি আর পারছি না। আমার আপনজনগুলোই আমাকে ঠকাচ্ছে ভাই। আমি যাদের কলিজায় জায়গা দিতে দুইবার ভাবি না, তারাই আমাকে নিঃস্ব করে দিচ্ছে। জীবনের এই নিষ্ঠুর চাওয়া পাওয়ার খাতায় আমি শূন্যতা অর্জন করেছি। আমি হেরে গেছি, আমি ব্যর্থ। আমার কলিজা জ্বলে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না ভাই। আল্লাহর উপর ভরসা করো, সব ঠিক হয়ে যাবে। একটা কথা মনে রেখো, মানুষের জীবনে শূন্যতা বলে কিছু থাকে না। কেউ না কেউ এসে সেই জায়গাটা পরিপূর্ণ করে দেয়, শুধু সময়ের ব্যবধানে। আমি নিঃস্ব হয়ে গেছি ভাই, আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। প্রত্যয় প্রিয়মকে অনেক কষ্টে শান্ত করেছে। তারপর রাত প্রায় 1টার দিকে প্রত্যয় ওর বাসায় এসেছে। প্রত্যয় এতক্ষণ প্রিয়মের সাথেই ছিল। প্রত্যয় আর প্রিয়ম দুজনই রাতে একসাথে খেয়েছে। আজকে প্রত্যয় বাসায় ফিরে তুয়াকে ওর রুমেই পেয়েছে। এজন্য প্রত্যয়ের মুখে হাসির রেখা দেখা দিল। তুয়া একদম বাচ্চাদের মতন হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। আগের তুলনায় তুয়া শুকিয়ে গেছে, চোখের নিচে কালি জমা হয়েছে। তবুও প্রত্যয়ের চোখে তুয়াকে মন্দ লাগছে না। প্রত্যয় আর না দাঁড়িয়ে খুব সাবধানে ওর ড্রেস নিয়ে ফ্রেশ হতে চলে গেল। প্রিয়ম ওর বারান্দায় রাখা সোফাতে মাথা ঠেকিয়ে বসে আছে। প্রিয়মের দৃষ্টি ওই ঘুটঘুটে অন্ধকারের দিকে। এই অন্ধকারের মাঝেই প্রিয়ম এক টুকরো শান্তি খুঁজে বেড়ায়। আজকে এই বিশাল আকাশটা অন্ধকার হয়ে আছে। আকাশে একটা তারারও দেখা নেই। সব তারাগুলো কালো অন্ধকারের মাঝে ঢেকে গেছে। এজন্য তারাহীন আকাশটাকে পরিপূর্ণ লাগছে। প্রিয়মের চোখের কোনা বেয়ে পানি পড়ছে। প্রত্যয় যাওয়ার পর প্রিয়ম এখানে এসে বসেছে নিজের একাকিত্বের সাথে লড়াই করতে। কিন্তু রাতের একাকিত্বটা যে কতটা ভয়ানক সেটা বোঝার ক্ষমতা সবার হয় না। রাত জাগা কষ্টের পাখিগুলোই জানে এর আসল রূপ। কষ্টে ভরা বুকটাতে জ্বালা পোড়া শুরু হয় এই একাকিত্বের মাঝেই। সারাদিন সবার সাথে হাসি মুখে থাকলেও রাতের বেলা যেন কষ্টটা 10 গুণ হারে বেড়ে যায়। কষ্টটা তখনই কেন যেন তার ভয়ঙ্কর রূপ ধারণ করে, হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে, প্রতিনিয়ত দগ্ধ করতে থাকে। প্রিয়ম তোয়া ছবির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর প্রিয়ম কান্না ভেজা কণ্ঠে বলল, আমার লাল টুকটুকে বউ হয়ে আসার কথা ছিল, কিন্তু তার হলো না রে জান। কেন এটা করলি তুই? আমাদের গল্পটা তো এমন হওয়ার কথা ছিল না। আমার ভালো করতে গিয়ে আমার বাঁচার অবলম্বনটাই কেড়ে নিলি। আমি জানি আমার ভালোর জন্য তুই এমন পথ অবলম্বন করেছিস। আমি এটাও জানি তুই আমার কথা ভেবেই প্রত্যয় ভাইকে এর মধ্যে জড়িয়ে নিয়েছিস।
আসলে তুই চেয়েছিলে আমাদের বিয়েটা কোনো রকম ভেঙে দিতে, কিন্তু আঙ্কেল আর আন্টির চাপে পড়ে প্রত্যয় ভাইকে বিয়ে করতে বাধ্য হয়েছিস। তবে তুই ভুল কিছু করিসনি তোয়া। তুই জানিস না তুই তোর অজান্তেই খাঁটি হীরাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিস। প্রত্যয় ভাইয়ের মতো ছেলেকে বর হিসেবে পেয়েছিস তুই। আমি জানি ভাই তোকে পাগলের মতো ভালোবাসে। ভাই তোকে কখনো কষ্ট পেতেই দিবে না। আমার বুকের বাঁ পাশটা ফাঁকা হয়ে গেলেও তোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। সব আমার ভাগ্যের দোষ, আর আমি আমার ভাগ্যকেই মেনে নেব। তারপর প্রিয়ম কিছুক্ষণ খুব কাঁদল। প্রিয়ম জানে তুয়া আর প্রত্যয়ের বিয়ের কথা, আর কখন কিভাবে ওদের বিয়ে হয়েছে সব কথাই প্রত্যয় সেদিন প্রিয়মকে বলেছে। সেই থেকে প্রত্যয় প্রিয়মকে অনেক বুঝিয়েছেও। প্রিয়মের যখন কাউকে খুব দরকার ছিল তখন প্রত্যয় প্রিয়মের পাশে এসে দাঁড়িয়েছে। প্রিয়ম ওদের বিয়ে হওয়ার কথা শুনে তখন প্রিয়মের বুক ফেটে যায়। তাও প্রিয়ম প্রত্যয়ের সামনে স্বাভাবিক থাকে। যাকে এত ভালোবেসেছে আজ সে অন্য কারো অর্ধাঙ্গিনী। এটা যে কতটা কষ্টের সেটা প্রিয়মের মতন এমন পথের পথচারীগুলো ভালোই জানে। তুয়াহীন প্রিয়মের এক একটা দিন আর রাত কেমন যাচ্ছে সেটা শুধু প্রিয়মই জানে। পরের দিন তুরাগের বিয়ে। যথাসময় বরযাত্রী ওইখানে পৌঁছে গেল। কিছুক্ষণের মধ্যেই তুরাগ আর তিন্নির বিয়ের কাজ সম্পূর্ণ হলো। সবাই অনেক মজা করছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে। এর মধ্যে প্রত্যয়ের ফোনে কল আসাতে প্রত্যয় বাগানের এক সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তুয়া প্রত্যয়ের আর চোখে আড়ালে বিয়ের বাড়ি থেকে বেরিয়ে গেল। তুয়া দ্রুত পায়ে হেঁটে একটা সিএনজি ডেকে তাতে উঠে বসলো। 15 মিনিট পর তুয়া একটা লেকের পাশে এসে নামলো। সিএনজির ভাড়া মিটিয়ে তুয়া কারোর জন্য অপেক্ষা করছিল। একটু পর সে কাঙ্ক্ষিত ব্যক্তি এসে ওইখানে পৌঁছালো। উনি বলল, আমার ছেলে কোথায়? আমার প্রিয়মের যদি কিছু হয় তাহলে তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না। বলো আমার ছেলে কোথায়? আমি কিভাবে জানবো? তোয়া, ভালোই ভালোই বলছি, বলো প্রিয়ম কোথায়? তুমি হয়তো জানো না আমি এখন তোমাকে কি করতে পারি। চোখ গরম করে বলে, আমি জানি আপনি সব করতে পারেন। আমার মতো বহুরূপী মা পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। যে নিজের ছেলের জীবন নিয়ে খেলতেও দ্বিধাবোধ করে না, সে তো শুধু মা না, পুরো মেয়ে জাতির কলঙ্ক। নিকৃষ্ট আর কুরুচিপূর্ণ মানুষ আপনি। ইয়াকথু, আপনার মতো মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। একদম চুপ। তোর থেকে আমি উপদেশ নিতে আসিনি। আমি নিজের স্বার্থের জন্য নিজের ছেলেকে মারতে দুবার ভাববো না। আর তুই কোন ফকিন্নির বাচ্চা? আমিও দেখি তুই কতদিন আমার ছেলেকে লুকিয়ে রাখিস। আমিও এর শেষ দেখেই ছাড়বো। তুয়াকে থাপ্পড় মেরে প্রিয়মের আম্মু কথাটা বলে চলে গেল। আর তুয়া মাটিতে বসে শব্দ করে কেঁদে দিল। দুজন পথচারী তুয়ার দিকে তাকাচ্ছে। তাতে তো আর কিচ্ছু যায় আসে না। তার বুকে যেন আগুনের ফুলকি জ্বলছে। এখন কোনো দিকে খেয়াল করার মতন মন মানসিকতা তুয়ার নেই। তুয়ার শব্দ করে পাগলের মতন কেঁদেই যাচ্ছে। হঠাৎ করে তুয়া ওর সামনে কার উপস্থিতি টের পেল। তখন কান্না ভেজা চোখেই মুখ তুলে তাকালো। আর তখন দেখলো প্রত্যয় ওর সামনে দাঁড়িয়ে। প্রত্যয়কে দেখে তুয়ার ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো। তুয়া এই ভয়টাই পাচ্ছিল। প্রত্যয় তুয়াকে মাটি থেকে টেনে তোলে আর গম্ভীর কণ্ঠে বলে, আমি কিন্তু তোদের সব কথা শুনেছি, আর লুকিয়ে রাখার কোনো স্কোপ নেই। এবার আমার থেকে কিভাবে লুকাবি তুয়া? এবার তো তুই আমার কাছে ধরা পড়ে গেছিস। এবার সত্যিটা তোকে বলতেই হবে। প্রত্যয়ের কথা শুনে তুয়া আরো জোরে কেঁদে দিল। প্রত্যয় তুয়াকে ধরে একটা গাছের নিচে নিলিবিলি জায়গায় বসলো। তুয়া দুই হাতে মুখ ঢেকে কেঁদেই যাচ্ছে। প্রত্যয় পাশের একটা দোকান থেকে পানি কিনে আনলো। পানিটা তুয়ার দিকে এগিয়ে দিল। তুয়া প্রত্যয়ের চোখে মুখের গভীরতা দেখে আর টু শব্দ করার সাহস পাচ্ছে না। কারণ তুয়া যতটুকু জানি প্রত্যয় যথেষ্ট ঠান্ডা মাথার মানুষ। কিন্তু কারো ওপরে রেগে গেলে তার অবস্থা খারাপ করেই তবেই দম ছাড়ে। তুয়া ভয়ের তো দৃষ্টিতে প্রত্যয়ের দিকে তাকিয়ে আছে। তুয়ার মনে হচ্ছে এখন এই মুহূর্তে ওর নিঃশ্বাসটা আটকে গেলে মনে হয় সবচেয়ে ভালো হতো। প্রত্যয় তুয়াকে পানি খেতে দিল। তুয়ার জন্য এই মুহূর্তে পানির বড্ড বেশি প্রয়োজন ছিল। ওর গলা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। তুয়া একটু পানি খেলো আর পানি নিয়ে ওর চোখে মুখে দিল। ওইদিকে তুরাগ আর তিন্নিকে নিয়ে সবাই মেতে আছে। তুরাগের আর তিন্নির পাশাপাশি বসে সবাই পিক তুলতে ব্যস্ত। এর মধ্যে তুরাগের কাছে ক্যামেরাম্যানের অত্যাচারটা বেশি মনে হচ্ছে। কারণ উনি তুরাগকে বামে ডানে এ পাশে ও পাশে ওদিকে এদিকে চিত হয়ে কাত হয়ে তিন্নির কাঁধে হাত রেখে এসব পোজ দিতে বলছেন। তুরাগ পড়েছে মাইনকা চিপায়। বেচারা তুরাগ না পারছে কিছু বলতে আর না পারছে সহ্য করতে।
আজকে বিয়ে বাড়ি বলে তুরাগের হাতে ক্যামেরাম্যান বেঁচে গেল, না হলে তুরাগ ক্যামেরাম্যানের অবস্থা দফা রফা করে দিত। এখানে তিন্নির বোনগুলো আর ভাবিদের অযথা দাঁত কিলিয়ে হাসাটাও তুরাগের কাছে একটা বিরক্তের একটা কারণ। তুরাগ আশেপাশে তাকিয়ে তুয়াকে খুঁজল, কিন্তু তুয়া বা প্রত্যয় কাউকেই পেল না। তুরাগ ফোন বের করে প্রত্যয়কে ফোন দিল। হ্যালো প্রত্যয়, তুয়া কি তোমার সাথে? জি ভাইয়া, তুয়ার নাকি লোকজন মাঝে ভালো লাগছিল না, শরীর নাকি খারাপ করছিল, তাই আমি তুয়াকে নিয়ে একটু বাইরে এসেছি। তুয়া আর তুমি কি খেয়েছো? জি ভাইয়া। আচ্ছা থাকো তাহলে, আমরা চলে গেলাম, তোমরা বরং ধীরে সুস্থে এসো। আচ্ছা ভাইয়া। তুরাগ ফোন রেখে দিল। তুরাগ মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল, কারণ প্রত্যয় এমন একটা ছেলে, সে যতই কষ্ট পাক তবুও তুয়াকে কষ্ট দেবে না। আর ভাই হিসেবে তুরাগ এই কথাটা জোর দিয়ে বলতে পারে। এজন্য তুরাগ স্বস্তির একটা নিঃশ্বাসও নিতে পারে। যত যাই হোক, প্রত্যয় যে ওর বেস্টটা দিয়ে তুয়াকে ভালো রাখবে এটা অস্বীকার করার ক্ষমতা কারণেই। তারপর তিন্নির বাবার থেকে তিন্নি বিদায় নিল। একটা মেয়ের জন্য এই মুহূর্তটা খুব কষ্টের, তবুও এই নিয়মই নিজেকে মানিয়ে নিতে হয়। কবুল, এই তিনটা শব্দের ওপর ভরসা, আস্থা, বিশ্বাস, দায়িত্বের উপর ভিত্তি করেই একটা মেয়ে স্বামীর ঘরে পা রাখে। বিয়ের আগে বাবার আর ভাইয়ের স্নেহমাখা নিরাপদ স্থান ছেড়ে বিয়ের পর স্বামী নামক মানুষটাকেই বেঁচে থাকার অবলম্বন করে নিতে হয়। আমাদের সমাজের এই নিষ্ঠুর নিয়ম প্রথমে মানতে কষ্ট হলেও সময়ের সাথে সব সয়ে যায়। এরপর তুরাগরা তিন্নিকে নিয়ে বাসায় চলে গেল। তিন্নির বাবা মা অশ্রুসিক্ত চোখে তিন্নিদের গাড়িটার দিকেই তাকিয়ে থাকলো। প্রত্যয় তুয়াকে ওর দিকে ঘুরালো। তুয়া মাথা নিচু করে বসে আছে, চোখের পানিগুলো নিঃশব্দে গাল বেয়ে পড়ছে। প্রত্যয় খুব শান্ত গলায় তুয়াকে বলল, তুয়ার সবটা আমাকে খুলে বলো। এভাবে লুকিয়ে রাখলে কোনো সমাধান হবে না। নিজে কষ্ট পাচ্ছিস আর আমাদেরও কষ্ট দিচ্ছিস। তুয়া সাইলেন্ট। আমাকে বল, আমি তোর পাশে আছি। আর এইভাবে লুকিয়ে রাখলে হবে না। সত্যি কখনোই চাপা থাকবে না। আন্টি, তোকে কি কিসের ভয় দেখাচ্ছে? প্লিজ তোমার পায়ে পড়ি, আমাকে এসব জিজ্ঞাসা করো না, আমি তোমাকে বলতে পারবো না। প্লিজ প্লিজ তুমি থামো। তুয়া হাত জোর করে। কেন থামবো? তোর জন্য আমি কেন সাফার করব? আমার কি দোষ? আমাকে কেন এর মধ্যে জড়িয়ে নিলি? এখন তোর আমার সম্পর্কটা তো অন্যরকম। আমরা সারা জীবনের জন্য একটা বন্ধন আবদ্ধ হয়েছি। আমি তোর সব দায়িত্ব নিয়েছি। তোর ভালো থাকা না থাকার সব দেখার দায়িত্ব আমার। তুই কেন আমার কাছ থেকে সব কথা গোপন রাখিস? কেন আমার কাছ থেকে আড়াল করছিস? তুমি আমাকে ভুল বুঝছো। তুই এখন পুরো ঘটনাটা আমাকে খুলে বল। আর না হলে আমি সরাসরি প্রিয়মের সাথে এই বিষয়ে কথা বলবো। আমিও এর শেষ দেখেই ছাড়বো। না প্লিজ, তুমি প্রিয়মকে কিছু বলো না, প্রিয়ম সহ্য করতে পারবে না, ও মরে যাবে। প্লিজ তুমি দয়া করো, প্লিজ তোমার পায়ে পড়ি, তুমি প্রিয়মকে কিছু বলো না। তাহলে এই রহস্য উন্মোচন কর। তুয়া কেঁদেই যাচ্ছে। এর ফলাফল যে কতটা ভয়াবহ হবে এটা ভেবেই তুয়ার কলেজা কেঁপে যাচ্ছে। তুয়া আরেকটু পানি খেয়ে নিজেকে শান্ত করে নিল। বেশ কয়েকজন পথচারী ওদের দিকে তাকাচ্ছে। প্রত্যয় তুয়াকে নিয়ে একটা নিলিবিলি জায়গায় বসলো। তুয়া এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর প্রত্যয় তুয়ার মুখের দিকে তাকিয়ে আছে। তুয়ার কষ্টটা এখন প্রত্যয় অনুভব করতে পারছে। তুয়া যে কতটা মারাত্মক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে এটা প্রত্যয়ের বুঝতে বাকি নেই। এতজনের এতগুলো ষড়যন্ত্রের চাপ মাথায় নিয়ে তুয়ার একা একা লড়াই করে যাচ্ছে। এটা মোটেও চারটাখানি কথা না। তুয়া যে কিভাবে এসব সহ্য করেছে প্রত্যয় তার উত্তরও খুঁজে পাচ্ছে না। এরপর তুয়া নিজেকে স্বাভাবিক করে নিল। প্রত্যয়ের দিকে এবার করুণ চোখে তাকালো। তুয়ার এমন দৃষ্টির মানেই বোঝায় কাউকে হারানোর কষ্টটা। তুয়ার চোখেও এই কষ্টটা প্রত্যয় এখন স্পষ্ট দেখতে পাচ্ছে। তুয়া কিছুক্ষণ চুপ করে থেকে একবার ঢোক গিলে নিয়ে বলল, আসলে ওনার সাথে আমার একটা ডিল হয়েছে। মাথা নিচু করেই বলে, কিসের ডিল? কাকে নিয়ে ডিল? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে, আমার আর প্রিয়মের ভালোবাসাটা কোরবানি করার ডিল। সারা জীবন ওর পাশে থাকবো এমন প্রতিজ্ঞাবদ্ধ হয়েও ওকে ছেড়ে দেওয়ার ডিল, ওকে কষ্ট দিয়ে দূরে সরিয়ে যাওয়ার ডিল। উনি কি এমন কথা বলেছে যার জন্য তুই এমন কঠিন একটা সিদ্ধান্ত নিলি? প্রিয়ম ওর বাবা মায়ের নিজের সন্তান নয়। মানে? হ্যাঁ, এটাই ঠিক। আমি তোমাকে সব সত্যিটাই বলছি। এই কথাটা কোনোভাবে প্রিয়ম জেনে গেলে ও তাহলে মরেই যাবে।
আর আমি যদি প্রিয়মকে বিয়ে করতাম তাহলে উনি প্রিয়মের অনেক বড় ক্ষতি করে দিত। এই কথার প্রেক্ষিতেই উনি আমার সাথে একটা ডিল করে। উনি এসব বলল আর তুই বিশ্বাস করে নিলি? না, আমি ওনার মুখের কথাই বিশ্বাস করিনি। উনি বেশ কিছু জোরালো প্রমাণ দিয়েছে, যার কারণে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। প্রত্যয় জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়ম ওর বাবা মায়ের সন্তান না। প্রিয়মের ফুফির আর তার বয়ফ্রেন্ডের আবেগী ভুলের মাসুল হচ্ছে প্রিয়ম। লোক লজ্জা আর সমাজের হাত থেকে বাঁচার জন্য প্রিয়মকে আশিক আঙ্কেল ওনার ছেলে বলে ব্যাপারটা সামলে নেয়। আর প্রিয়মের বাবা মা তখন অন্য জেলায় ছিল, তাই ব্যাপারটা সহজেই মিটে যায়। প্রিয়মের ফুফি প্রিয়ম জন্ম দেয়। আচ্ছা, তুই কিসের ভিত্তিতে এসব বিশ্বাস করছিস? আমি এই ব্যাপারটাকে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। প্রিয়মকে ওনার লোকেরাই বারবার মারতে চাইছিল। কিছুদিন আগেও আমাদের বিয়ে শপিং করতে গিয়েছিলাম, তখন আমাদের গাড়ি ব্রেক ফেল করে দিয়েছিল। উনি ভেবেছিলেন আমাকে মেরে ফেললে ওনার পথের কাঁটাও চিরতরে দূর হয়ে যাবে, কিন্তু ভাগ্যক্রমে আমি আর প্রিয়ম সেদিন বেঁচে যাই। প্রত্যয় সাইলেন্ট। আমি প্রথমে ওনার এসব কথা বিশ্বাস করিনি। আমি ওনার কোনো শর্তেই মানব না এই কথা বলে ওনার মুখের উপরে না করেও দিয়েছিলাম, কিন্তু আমি না করার পর উনি তখন বারবার প্রিয়মকে বিপদে ফেলার চেষ্টা করেছে। উনি প্রিয়মকে বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টও করিয়েছে, এতে প্রিয়ম অ্যাক্সিডেন্ট করে অনেক কষ্ট ভোগ করেছে। আচ্ছা, তুই কি প্রমাণ দেখে ওনার কথা বিশ্বাস করেছিস? প্রিয়ম হওয়ার পর প্রিয়ম আপন মা মানে প্রিয়মের ফুফু প্রিয়মকে রেখে যাওয়ার আগে একটা চিঠি লিখে গিয়েছিল। আমি সেই চিঠিটাই দেখেছি। আর যে মা বারবার ছেলেকে বিপদে ফেলতে পারে, সে মা ছেলের জান নিতেও দ্বিধা করবে না। এই জন্য আমি আমার ভালোবাসা কোরবানি দিয়েছি। উনি বলেছে আমি যদি প্রিয়মকে বিয়ে করি তাহলে উনি আজ অথবা কাল উনি প্রিয়মকে মেরেই ছাড়বে। প্রত্যয় সাইলেন্ট। আমি ওনার পা ধরেছি, বারবার প্রিয়মকে ভিক্ষা চেয়েছি, ওনার রাজি হয়নি, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। আমি পারিনি প্রিয়মকে এমন একটা যন্ত্রণাদায়ক কথা শুনতে দিতে, এই জন্য আমাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাহলে প্রিয়ম এখন কি কষ্ট পাচ্ছে না? এখন পেলেও নিজেকে সামলে নিতে পারবে। আমি ওর কাছে অপরাধী হয়ে থাকতে রাজি আছি। আমি ওর মুখে লোভী, আর আমার স্বার্থপরতার কালিমা আমার গায়ে মাখতেও রাজি আছি। তবুও প্রিয়ম বেঁচে থাকুক, ভালো থাকুক, এটাই এখন আমার একমাত্র চাওয়া। প্রিয়ম এখন কষ্ট পাচ্ছে, কিন্তু একদিন ঠিকই সব সামলে নিবে। প্রিয়ম কোনো দিন না কোনো দিন তো জানবেই, তখন কি হবে একবার ভেবেছিস? প্রিয়ম মরে যাবে এসব শুনলে আমি পারিনি আর পারবো না প্রিয়মকে এমন কুৎসিত সত্যিটা জানাতে। আজ প্রিয়মের জন্যই শুধু আমি আমার ভালোবাসাটা কোরবানি দিয়েছি। আমি হারিয়ে ফেলেছি আমার পৃথিবীকে। সারা জীবনের জন্য আমি আমার প্রিয়মকে চিরতরের জন্য হারিয়ে ফেলেছি। এটা কি আসলে সঠিক সমাধান হয়েছে? উনি আমাকে অনেক দিন থেকে থ্রেট দিচ্ছে। আমি প্রথমে ওনার কথা গ্রাহ্য করেছিলাম না, এই জন্য উনি প্রিয়মের পেছনে লোক লাগিয়েছিল আর বলেছে আমি যদি বিয়েটা ক্যান্সেল না করি তাহলে উনি প্রিয়ম গিয়ে জানিয়ে দিবে প্রিয়ম জারজ সন্তান। তুয়ার মুখে এই কথা শুনি প্রত্যয় সাথে সাথে তুয়ার মুখ চেপে ধরেছে। তুয়া প্রত্যয়ের দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে যাচ্ছে। মনের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিগত কয়েকটা মাস থেকে যে এই আগুনে তুয়া প্রতিনিয়ত দগ্ধ হয়েছে, এমন অসহ্য কষ্টটাও তুয়া একা মুখ বুজে সহ্য করেছে। প্রিয়মকে নিয়ে এমন কথা শুনে প্রত্যয়ের যেন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তুয়া আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু প্রত্যয় মাথা নাড়িয়ে তুয়াকে বলতে না করে। তখনই হঠাৎ করে পেছন থেকে কেউ বলে ওঠে, প্লিজ ভাই, ওকে বলতে দেন। সব সত্যিটা আমারও তো জানা উচিত। আর জারজদের জারজ শব্দটা শুনতে সমস্যা কি? প্রিয়মের চোখ ছলছল করে। প্রিয়মের কণ্ঠ শুনে তুয়া চমকে ওঠে। তুয়া হতভম্ব হয়ে প্রিয়মের দিকে তাকায়। প্রত্যয় এজন্যই তুয়ার মুখ চেপে ধরেছিল। প্রত্যয় এখানে আসার আগে প্রিয়মকেও ডেকেছিল, কারণ প্রত্যয় আজকে সব সমস্যার সমাধান করতে চেয়েছিল। কিন্তু প্রত্যয় তো আর জানতো না যে এর মধ্যে এমন কুৎসিত একটা সত্য লুকিয়ে আছে। প্রিয়ম অন্যদিকে ঘুরে বড় বড় একটা নিঃশ্বাস নিল আর খুব সতর্কতার সাথে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিল। তুয়া এখন এই মুহূর্তে প্রিয়মকে দেখে বাকশক্তি হারিয়ে ফেলেছে। প্রিয়ম তুয়ার সামনে হাঁটু গেড়ে বসে। কতদিন পর তুয়া প্রিয়মের মুখটা দেখছে। তুয়ার গাল বেয়ে ঝরে যাচ্ছে নোনা জলের স্রোত। কেউ এখন বুঝতে পারছে না প্রিয়মের বুকের হাহাকার। প্রিয়ম নির্বিকার হয়ে তুয়ার দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। প্রিয়ম একটা শুকনো ঢোক গিলে নিল আর তুয়ার হাত থেকে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পানি খেল। তুয়া তাকিয়ে আছে প্রিয়মের দিকে, আর প্রিয়ম নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। প্রিয়ম তুয়ার হাতটা ওর মাথার ওপর রেখে তুয়ার চোখে চোখ রেখে বলল, আমি সবটা জানতে চাই। আমার কসম তুই সব সত্যিটা বলবি।
আমার যত কষ্টই হোক আমি সব সত্যিটা শুনতে চাই। তোয়া শব্দ করে কাছে, যার জন্য এত লুকোচুরি, আর আজকে সেই কিনা এসব জানতে চাচ্ছে। এই লুকোচুরির এমন নির্মম পরিহাস হবে এটা তো আর জানা ছিল না। যার জন্য এত ত্যাগ, যার ভালোর জন্য এত কিছু, আজকে সেই কিনা সবটা জেনে গেল। প্রিয়ম উত্তরের আশায় তোয়ার মুখের দিকে তাকিয়ে আছে। তোয়া এখন অন্য কারো বউ, এই কথাটা প্রিয়ম নিজেকে নিজেই বুঝ দিল। অবাধ্য মন আর বেহায়া চোখ কিছুতেই ওর কথা শুনছে না। এই কয়েকদিন তোয়াকে না দেখে প্রিয়মের তৃষ্ণান্ত চোখ দুইটাও যেন তৃষ্ণা মেটাচ্ছে। তিনজনের মুখে কোনো কথা নেই, তিনজনই স্তব্ধ হয়ে গেছে। কেউ কিছু বলার মতন ভাষা খুঁজে পাচ্ছে না। প্রত্যয় উঠে দাঁড়ায় আর প্রিয়মকেও দাঁড় করায়। এখানে না, এবার যা কথা হবে সবার সামনে হবে, আর কোনো লুকোচুরি না। এবার সবাই সব সত্যিটা জানুক। প্রত্যয়, তোয়া আর প্রিয়ম প্রত্যয়দের ফ্ল্যাটে আসে। তোয়ার বাবা মা, প্রত্যয়ের বাবা মা, প্রিয়ম, পৃথা, সাদ, আকাশ, মিথি আর রিমন এখানে উপস্থিত আছে। প্রিয়ম দুই হাতে মুখ ঢেকে বসে আছে আর মনে মনে হাজারবার আল্লাহর কাছে প্রার্থনা করছে যাতে এখনই ওর মৃত্যুটা হয়। এখনই ও এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চায়। ওর এই নিষ্ঠুর পৃথিবীতে আর বাঁচতে ইচ্ছে করছে না। প্রত্যয় নিজে উঠে দাঁড়ায় আর প্রত্যয় আগে বলা শুরু করে, কারণ প্রত্যয় আপাতত চুপ করে থাকাটাকে শ্রেয় বলে মনে করছে না। আর বাসার সবাই বসে আছে ওদের কথা শোনার জন্য। প্রত্যয় উঠে দাঁড়িয়ে পৃথার সামনে গিয়ে জিজ্ঞেস করে, তোয়ার ভুল রিপোর্ট করার মানে কি? এখন সেই ঘটনাটাই আমাদের বল। পৃথা প্রত্যয়ের কথার মানে বুঝতে পারে। প্রত্যয় নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে আবার পৃথাকে জিজ্ঞেস করে, তোয়ার সার্ভিক্যাল ক্যান্সার, এটা কি আদৌ সত্য? আমি তো তোর রিপোর্ট দেখিনি, আর তোর কাছ থেকে এসব শোনার পর আমি নিজেও শকড। কারণ তোয়াকে টেস্ট করতে দিই আমি কিছুদিনের জন্য লন্ডন গিয়েছিলাম। ও রিপোর্টটা আমি দেখিনি, তবে অন্য কেউ দেখেছিল মেবি। আর উনি তোয়ার রিপোর্ট পজিটিভ দেখে সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কে তোয়াকে সব বুঝিয়ে বলে। আমি এসে যতটুকু জানতে পারলাম এতে আমার বা তোয়ার কারোরই দোষ নেই। এটা ল্যাব থেকে মিস্টেক হয়েছে। ওরা টেস্ট রিপোর্টে পেশেন্টের নামটা ভুল টাইপ করেছে। তোয়ার মা বাবা এসব শুনে স্তব্ধ হয়ে বসে আছে। প্রত্যয় সবাইকে জানিয়ে দেয় যে তোয়ার কোনো সমস্যা নেই। প্রত্যয়ের কথায় সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। এবার প্রত্যয় মিথি আর আকাশের সামনে গিয়ে বলে, এবার তোমাদের পালা। তোমরা কেন তুয়া আর প্রিয়মকে আলাদা করতে চেয়েছিলে? এতে তোমাদের কি স্বার্থ ছিল? মানে আমি কিছু জানি না। মুখ খুলবে নাকি অন্য কোনো ব্যবস্থা করব? আপনি কি অসভ্যের মতো কথা বলছেন কেন? চুপ, আর কাজের কথা বল, তা না হলে তোর খবর খারাপ করে দিব বলে দিলাম। আমি বলছি, বল। আমি তোয়াকে খুব পছন্দ করতাম। তোয়াকে এটা জানানোর পর সরাসরি তোয়া আমাকে রিজেক্ট করে আর আমাকে থাপ্পড় মারে। আর প্রিয়মের প্রতি আমার কেন জানি খুব রাগ হয়। শুধু মনে হয় প্রিয়মের থেকে আমি কোন দিক দিয়ে কম যে তোয়া আমাকে পছন্দ করে না। এজন্য আমার মনে অনেক রাগ আর জেদের সৃষ্টি হয়। আর আমি এজন্যই একটা প্ল্যান করি, তোয়া আমার হবে না তো আমিও তোয়াকে প্রিয়মের হতে দিব না। তাই তোয়াকে খুব বিরক্ত করতাম আর আমি তোয়াকে মেসেজ দিতাম, খারাপ অফার করতাম। এর মধ্যে তোয়া প্রিয়মের সাথে মিথির পরিচয় করার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। আমিও সেদিন প্রিয়মের সাথে ছিলাম। সেদিন কথায় কথায় আমিও মিথির ফোন নাম্বার নিয়েছিলাম। আর মিথির সাথে ফোনে কথা বলতে বলতে মিথি আর আমার সম্পর্কটা ভালোবাসার রূপ নেয়। দিন দিন এভাবেই মিথির সাথে কথা বলেই জানতে পারি যে মিথি কেন জানি তোয়াকে সহ্য করতে পারে না। আমিও এই সুযোগটাকেই কাজে লাগাই। আমাদের দুজনেই প্ল্যান মোতাবেক প্রিয়ম আর তোয়াকে আলাদা করার চেষ্টা করতে থাকি। আকাশ মাথা নিচু করে, আচ্ছা, মিথি তোয়ার উপরে তোমার এত রাগ কেন? তোয়া কি করেছে যে তুমি রেগে জেদের কারণে এমনটা করলে? আমার প্রিয় মানুষটাকে তুয়া আমার থেকে সরিয়ে দিয়েছে, তাই আমিও ওর সাথে এমনটাই করতে চেয়েছি। আমি তুয়াকে বোঝাতে চেয়েছিলাম, দেখ ভালোবাসার মানুষ হারানোর কষ্টটা কত যন্ত্রণাময়। আমি নুহাস নামের একটা ছেলেকে খুব ভালোবাসতাম, কিন্তু তুয়া একদিন হুট করেই আমার আম্মুকে এই ব্যাপারটা সব জানিয়ে দিয়েছিল। আর আম্মু তখন আমার ফোন কেড়ে নিয়ে আমার কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছিল। তারপর কিছুদিন পর অনেক কষ্টে আম্মুকে বুঝিয়ে শুনিয়ে আমি কলেজে যাই। কলেজে গিয়ে শুনি নুহাসকে নাকি কিছু দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আজও নুহাসকে খুঁজে পাইনি। আমি এখনো আমার নুহাসকে খুঁজে বেড়াই। এবার দেখ তুয়া, আর এবার তুইও বোঝ আমার সেদিন কেমন লেগেছিল। ভালোবাসার মানুষটা হারালে এমনভাবেই বুকের ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যায়।
আর অসহ্য যন্ত্রণার সাথে বুকের বাঁ পাশে রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণ না কাউকে দেখানো যায় আর না কাউকে বোঝানো যায়। আমি এমন দহনে জ্বলেছি, আর এখন তুই জ্বলছিস। এসব দেখে আমি খুব শান্তি পাচ্ছি রে, খুব শান্তি পাচ্ছি। মিতি স্বস্তি নিঃশ্বাস ফেলে। মিথি কথাগুলো বলে হাসতে থাকে। মিথির আম্মু এসে মিথিকে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। সবাই মিথির কথা শুনে অবাক হয়ে গেছে। মিথির মনে যে এমন কিছু ঘটছিল কেউ ঘুণাক্ষরেও টের পেল না। মিথির আম্মু মিথিকে বলে, সেদিন তোয়া আমাকে জানিয়েছিল বলেই তুই সেদিন ধর্ষণ হওয়া থেকে বেঁচেছিলি। নুহাস মোটেও ভালো ছেলে ছিল না, সে চোর ছাচর ছিল। নুহাস ওর বন্ধুদের বলেছিল তোকে তুলে আনার জন্য, আর তুয়া এই কথা কোনোভাবে কারো থেকে জানতে পারে। তোকেও তো তুয়া এত বুঝিয়েছিল, তবুও তো তুই ওর কোনো কথা শুনছিলি না, বরং নুহাসের সাথে দেখা করার জন্য বের হয়ে যাচ্ছিলি। তখনই তো আমাকে এই সব বলতে বাধ্য হয়েছিল। এই সত্যির সাথে এটাও সত্যি, নুহাস আর বেঁচে নেই, তাকে ক্রসফায়ারে মারা হয়েছে। মিথি এসব শুনে চুপ হয়ে গেছে। তুয়া মেঝেতে মাথা নিচু করে বসে আছে। তুয়া নিঃশব্দে কাছে। তুয়ার চোখের পানি সবার চোখে পড়ল। ওর বুকের ভেতরের ভাঙচুরটা কেউ দেখতে পাচ্ছে না। প্রত্যয় তুয়া চোখের পানি দেখে কি বলবে ভেবে পাচ্ছে না। আর কি বা বলবে? তুয়া আর প্রিয়মকে সান্ত্বনা দিবে এখন। মিথি সত্যি কথাটা শুনে চলো চলো চোখে তুয়ার দিকে তাকিয়ে আছে। ওইখানে উপস্থিত কেউই আর কিছুই বলার ভাষা খুঁজে পায় না। এতদিন সবার অগোচরে তুয়া এসব সত্যি আড়াল করে রেখেছিল। আজকে সব রহস্য একটার পর একটা উন্মোচন হচ্ছে, আর সবাই শকড হচ্ছে। যদিও শকড হওয়ার কথাই, কেউ তো এসব ঘটনা ঘটাতেও পারেনি। তুয়া সব সত্যি যেন এতদিন নিজে নিজের সাথে যুদ্ধ করে এসেছে। একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে এমন ত্যাগ স্বীকার করা যায়? এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তুয়ার মা বাবা কাছে, ওনারা মা বাবা হয়েও মেয়ের কষ্টটা একটু বুঝতে পারেনি। প্রেম তো স্তব্ধ হয়ে বসে আছে। আপাতত ওর শরীর আর মন কোনোটাই আর চলছে না। এখন কেন যেন ওর নিজের কাছে নিজেকে বোঝা মনে হচ্ছে। এখন বাসাটাও যেন একেবারেই নীরব হয়ে গেছে। কারো কোনো কথা নেই। সবাই শুধু চুপ করে চোখের পানি ফেলছে। একটু পর প্রিয়মের আম্মু ওখানে উপস্থিত হয়। আর উনি এসে বলে, রং তামাশা দেখার জন্য আমাদেরকে কি এখানে ডাকা হয়েছে? এসেই যখন পড়েছেন, এখন নিজের কুকর্মের কথাটাও জানতে পারবেন। একটু ধৈর্য ধরুন। আর এসেই এত হাইপার হচ্ছেন কেন আন্টি? হেয়ালি না করে কি হয়েছে বল না আব্বু। আমি আর কি বলবো আম্মু, উনি তো নিজেই জানেন উনি কত বড় মহৎ কাজ করেছে। উনি এমন গুণে গুণান্বিত যে আমার বলতেও রুচিতে বাধে। তবে এটা বলতে পারি, উনি প্রিয়মের মা হওয়ার যোগ্যই না। একজন কুরুচি সম্পূর্ণ লেইম মনের মানুষ, আর এমন লেইম মনের মানুষের যা কাজ উনি ঠিক তাই করেছে। ঠিক করে কথা বলো প্রত্যয়, এভাবে ডেকে অপমানিত করার কোনো মানেই হয় না। প্রিয়মের আম্মু রেগে গিয়ে, আপনার মান অপমান বোধ আছে নাকি? আপনার মতোই লেইম আপনার অপমান বোধ, তাই তো? এজন্য নিজের ছেলেকেও জারজ বলতেও ছাড়েন না। তবে এমন ব্যক্তিকে যে যাই বলুক, আমি তো তাকে মানুষ বলবো না। বলেছি বেশ করেছি। আর তোমার সাহস হয় কি করে আমাকে এসব বলার? যা সত্যি আমি শুধু তাই বলেছি, আর এতে আমার কোনো আফসোস নেই। প্রিয়ম জারজ সন্তান, প্রিয়ম আমার নিজের ছেলে না। প্রিয়মের আম্মু রেগে গিয়ে, প্লিজ আন্টি চুপ করুন, আমি আপনার পা ধরছি, দয়া করে আর এই শব্দটা বলবেন না প্লিজ। প্রিয় মরে যাবে, ও এবার সত্যি মরে যাবে। ওর কষ্ট হচ্ছে, ওর বুকের ভেতর তোলপাড় আমি বুঝতে পারছি। আর আমি তো আপনার সব কথা মুখ বুজে শুনেছি। তাহলে এইসব আবার কেন বলছেন আন্টি? এইসব আর বলবেন না প্লিজ। তুয়া প্রিয়মের মায়ের পা ধরে কেঁদে কেঁদে। উপস্থিত কেউই এমন ঝড়ের জন্য প্রস্তুত ছিলেন না। তুয়ার আর্তনাদে দুইজন মানুষ বাদে সবার চোখে পানি। প্রিয়ম এখনো চুপ করে বসে আছে, তবে প্রিয়মের চোখের অবদ্ধ পানিগুলো ঝরে যাচ্ছে অঝোর ধারায়। তুয়া প্রিয়মের আম্মুর পা ছেড়ে এবার সরাসরি প্রিয়মের পা ধরে কেঁদে দেয়। প্রিয়ম তুয়ার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, তোর উপরে আমার কোনো অভিযোগ নেই তোয়া, তুই আমাকে ঠকাসনি, আমার জন্যই তো এমনটা হয়েছে। কাকে আর কি বলবো বল, আমি তো আবার জীবনযুদ্ধ হেরে যাওয়া পথিক। প্রিয়ম মনে মনে। প্রিয়ম ওর আম্মুকে কিছু বলল না। কি বলবে? কিছু বলার ভাষা তো নেই। তোয়া এখনো শব্দ করে কেঁদে যাচ্ছে। প্রিয়মের আম্মুর মধ্যে কোনো অনুতাপ বা আফসোসের কোনো চিহ্ন মাত্র নেই। এরপর প্রত্যয় সবাইকে সব ঘটনা খুলে বলে।
প্রত্যয়ের আম্মু এসব শুনে আর বসে থাকতে পারেনি। উনি উঠে এসে সজোরে ঠাস ঠাস করে প্রিয়মের মায়ের গালে চড় বসিয়ে দেয়। প্রত্যয় ওর মায়ের আচরণে অবাক হয় না, কারণ প্রত্যয়ের আম্মু এত অন্যায় মুখ বুজে সহ্য করে বসে থাকার মানুষ না। প্রিয়মের পা জড়িয়ে তোয়া এখনো কেঁদেই যাচ্ছে। প্রিয়ম তোয়াকে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, সত্যিটা আমার জানার বড্ড বেশিই প্রয়োজন ছিল। আব্বু আম্মু, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে বড় করার জন্যে। তবে আগেই সত্যিটা আমাকে বলে দিতে, তাহলে ভালোবাসা নামক ব্যাধিতে নিজেকে জর্জরিত করতাম না। আগেই বলে দিতে আমি কারোর জারদ সন্তান, তাহলে দিনটা তো দেখতে হতো না। আচ্ছা, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না আর। আমি নিজেও মেনে নিলাম আমি জারজ। আমার এতেও আর কোনো আফসোস নেই। তবে এই সত্যির জন্যে আমার বাঁচার অবলম্বনটাকেও হারিয়ে ফেললাম। যদিও সেটাও হারিয়ে ফেললাম আমার ভাগ্যের পরিহাসে। তবে আজকে সব রহস্য উন্মোচন হলো। আমাদের আলাদা করে সবার কলিজা তো ঠান্ডা হয়েছে, এটাই অনেক। প্রিয়ম, তুমি বসো, আমরা বসে ঠান্ডা মাথায় কথা বলি। তোমার শরীর কাঁপছে, প্লিজ তুমি শান্ত হও। তোয়া এখনো কেঁদেই যাচ্ছে। তোয়ার এমন আত্মচিৎকারে এখন কে কাকে বোঝাবে? নিজেদের সামলানোই যেন দায় হয়ে পড়েছে। তোয়ার সব আত্মত্যাগগুলো ব্যর্থ হয়ে গেল। তোয়া পারছে না প্রিয়মের এমন অবস্থা সহ্য করতে। প্রিয়ম যে কতটা কষ্ট পেয়েছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। তোয়া পারছে না প্রিয়মের চোখের পানি সহ্য করতে। প্রিয়ম 2 হাত দিয়ে তোয়ার মুখ মুছে নিল আর প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল, ভাই, তোয়াকে থামতে বলুন প্লিজ, আর ওকে ধরুন। ওর কান্না সহ্য করতে পারছি না। আমার তোয়া কাঁদছে ভাই, আমার চোখের সামনে আমার তোয়া কাঁদছে। আমার তোয়ার চোখের পানি আর সহ্য করতে পারছি না ভাই। আমার যে কলিজা কেঁপে যাচ্ছে ভাই, ওরে থামতে বলেন। ওর চোখের পানি দেখে আমার বুকে রক্তক্ষরণ হচ্ছে। আমার সাথে যত কিছু হয়ে যাক আমি সহ্য করব। আমি তোয়াকে সুখী দেখতে চাই। ওরে থামান, আর সহ্য হচ্ছে না আর চোখের পানি। আপনি ওকে ধরুন ভাই। আর এক এক ফোঁটা চোখের পানি আমাকে বুকের ভেতরটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমার তোয়াকে কাঁদতে নিষেধ করুন। না না, আমার না, তোয়া এখন অন্য কারো তোয়া। আমার কেউ নেই, আমি জারজ। প্রিয়ম কেঁদে কেঁদে প্রিয়ম কথাটা বলে দৌড়ে ওখান থেকে সরে যায়। তোয়ার এমন একটা আত্মচিৎকার প্রিয়ম সহ্য করতে পারছে না। তোয়ার এক ফোঁটা চোখের পানি প্রিয়মের বুকে ছুরির আঘাতের মতন বিচ্ছে। এজন্য প্রিয়ম ওইখান থেকে চলে গেল। প্রিয়মের এভাবে যাওয়া দেখে রিমনও দৌড়ে গেল প্রিয়মের পেছন পেছন। প্রত্যয় ওদের এই অবস্থা দেখে মনে মনে বলল, তোদের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমার ভালোবাসাটা মনে হয় তোদের ভালোবাসার থেকে ঠুনকো। আমাকে কাছে তোদের ভালো থাকাটাই বড় কথা। আমি কোনোদিন স্বার্থপরের মতো নিজের কথা ভাবিনি, আর ভাববো না। আমি তোদের প্রাপ্তি তোদের পাইয়ে দিব। প্রত্যয় গিয়ে তোয়ার পাশে বসলো। তোয়ার মাথায় হাত রাখতেই তোয়া প্রত্যয়ের বুকের শার্ট খামচে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। উপস্থিত সবার চোখে অশ্রু ঝরছে। প্রিয়ামের আব্বু আম্মু হনহন করতে করতে চলে গেল। ড্রয়িং রুম থেকে আস্তে আস্তে সবাই চলে গেল। তোয়া প্রত্যয়ের বুকে মুখ লুকিয়ে কাঁদছে। প্রত্যয়ের চোখ থেকে অশ্রু ঝরছে। প্রত্যয়ের মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। প্রত্যয় বারবার তোয়াকে থামতে বলছে, কিন্তু তোয়া কেঁদেই যাচ্ছে। প্রিয়ম তোয়ার চোখের পানি সহ্য করতে পারছিল না, তাই প্রিয়ম চলে গেল। কিন্তু প্রত্যয় এখন কি করবে? তোয়াকে এমনভাবে কান্না করতে দেখে প্রত্যয়ের বুকের ভেতর যে তোলপাড় শুরু হয়েছে, এটাও কাকে বলবে? প্রত্যয় তোয়াকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখে ওর বুকের সাথে। তোয়া কাঁদতে কাঁদতে এক সময় সেন্সলেস হয়ে যায়। প্রত্যয় তোয়াকে কোলে তুলে ওর রুমে নিয়ে গেল। দ্রুত পানি এনে তোয়ার মুখে পানির ছিটা দিল। একটু পর তোয়ার সেন্স ফিরে আসে। প্রত্যয় তোয়াকে পানি খাইয়ে দেয়। তোয়াকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয়। এখন তোয়া জেগে থাকলেই কান্নাকাটি করবে, তাই তোয়ার ঘুমানোটাই বেটার। এজন্য প্রত্যয় তোয়াকে ঘুমের ইঞ্জেকশনটা দিল। তোয়া কয়েক মিনিটে ঘুমের দেশে পাড়ি দেয়। প্রত্যয় তোয়ার কপালে আদর দিল, আর সাথে সাথে ঝরঝর করে প্রত্যয়ের চোখের পানি তোয়ার কপালে পড়ল। প্রত্যয় তোয়ার হাত ধরে বলল, আমি তোকে এত কষ্ট পেতে দেখতে পারবো না। আমি পারবো না স্বার্থপর হতে। তোকে যে বড্ড বেশি ভালোবাসি রে তুয়া। এই জন্য তোর কষ্ট পাওয়াটা যে আমিও সহ্য করতে পারছি না। তোরা ভালো থাক, আমি তোর ভালোর জন্য সব করতে পারি। আর তোদের এত কষ্ট পেতে দেখতে পারবো না। তোর এমন আত্মচিৎকার আমি আর পারছি না সহ্য করতে, আর পারছি না। প্রত্যয় কেঁদে দিল। প্রত্যয় ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিল। তারপর তোয়ার কপালে একটা আদর দিয়ে রুম থেকে চলে গেল। প্রত্যয় প্রিয়মের কাছে গেল। রিমন পারছে না প্রিয়মকে সামলাতে। প্রিয়ম পুরো ফ্ল্যাটের জিনিস ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। তারপর ক্লান্ত হয়ে হাঁটু গেড়ে 2 হাতে মুখ ঢেকে কাঁদছে। রিমনও কাছে প্রিয়মের এই অবস্থা দেখে।
প্রত্যয় এসে প্রিয়মের কাঁধে হাত রাখে। প্রিয়ম প্রত্যয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। প্রত্যয় প্রিয়মের হাত ধরে অন্য রুমে নিয়ে গেল। প্রত্যয় প্রিয়মের মুখোমুখি বসে বলল, প্রিয়ম, তুয়াকে নিয়ে আবার নতুন করে শুরু করো। আমি সব ম্যানেজ করব। এই পথ আর খোলা নেই ভাই। আমি তোয়াকে আমার লাইফে আর জড়াবো না। প্রিয়ম চোখের পানি মুছে, আমি তোমাদের মাঝে থেকে সরে যাব বিনা বাক্যে। তোমরা কষ্ট পেও না, আমি তোমাদের কষ্ট পেতে দেখতে পারছি না। এটা হয় না ভাই। এটা সিনেমা না, আমাদের রিয়েল লাইফ। আমাদের লাইফের এই জটিল সমস্যাগুলোর এত সহজে সমাধান হওয়া সম্ভব না। আর তোয়া এখন বিয়ে করা বউ। তুমি যেমন তুয়ার মুখের হাসিটা দেখতে চাও, তেমনি আমিও। আমি ওর সুখের জন্য আমার প্রাণ বিসর্জন দিতেও দ্বিধা করব না। প্রিয়ম, আবার নতুন করে শুরু করো তোমরা। আমি মন থেকে তোমাদের সাপোর্ট করব। ভাই, ভাগ্য বলে কিছু একটা আছে। অনেকে বলে চাওয়া যদি পবিত্র হয়, সেই জিনিসটা নাকি একদিন না একদিন পাবই। আমার মনে হয় শুধু চাওয়া পবিত্র হলে হয় না, ভাগ্যের জোরও থাকতে হয়। আমি আর আমার জীবনের সাথে কাউকে জড়াবো না। আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না। আমার বুকের বাঁ পাশে যত্ন করে রাখা জান পাখিটাকে আমি আপনাকে দিলাম। আপনি একটু দেখে রাখবেন ভাই। খুব খুব দুষ্ট কিন্তু পাখিটা। আপনাকে আমি কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না ভাই। আপনাকেও আমি ভাইয়ের মতো ভালোবাসি। আপনার কাছে আমার প্রাণ ভোমরা দিয়ে গেলাম। আমি জানি আপনি সযত্নে আগলে রাখবেন। তবুও বলছি, তুয়া আগে আমার ছিল, কিন্তু এখন সে আপনার। আমার আর কোনো দাবি বা অভিযোগ নেই তুয়ার ওপর। আর কখনো এসব কথা বলবেন না ভাই। প্রিয়ম প্রত্যয়ের দিকে তাকিয়ে, প্রিয়ম, জেদ, রাগ আর অভিমান, এই তিনটে মারাত্মকভাবে আমাদের ক্ষতি ডেকে আনে। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। ভাই, উপরওয়ালা আমাদের জোড়া লিখে রাখেনি, এজন্য আমাদের মিল হয়নি। আমার বুকের বাঁ পাশে তুয়ার নাম লেখা থাকলেও আমার বাঁ পাঁজরের হাড় দিয়ে তুয়া তৈরি না। আর তুয়ার প্রতি আমার কোনো অভিমান নেই। তুয়ার জায়গায় যে কেউ থাকলে এমনটাই করতো। আমার প্রতি আপনার মনে যদি বিন্দুমাত্র জায়গা থাকে, আর সেই জায়গায় কোনো সহানুভূতি থাকে, সেই সহানুভূতির কসম আর এসব বলবেন না। প্রত্যয় প্রিয়মের দিকে শুধু তাকিয়ে আছে। প্রত্যয় উঠে প্রিয়মকে জড়িয়ে ধরে। প্রিয়ম চোখ মুছে মুচকি হেসে প্রত্যয়কে জড়িয়ে ধরে। প্রত্যয় আর প্রিয়মের মাঝে আরো ঘন্টাখানেক কথা হয়। প্রিয়ম প্রত্যয়ের হাতে একটা চিঠি দেয় আর তুয়াকে দিতে বলে। প্রত্যয় প্রিয়মকে বুঝিয়েছে, কিন্তু প্রিয়ম ওর সিদ্ধান্ত থেকে এক বিন্দু পরিমাণ নড়েনি। তাই প্রত্যয় প্রিয়মকে প্রিয়মের খেয়াল রাখতে বলে ওখান থেকে চলে আসে। প্রিয়ম নিজেকে সামলে নিচ্ছে, আর সামলাতে তো ওকে হবেই। প্রিয়ম ভেঙে পড়লে তুয়া কিছুতেই প্রত্যয়ের সাথে স্বাভাবিক হবে না। প্রত্যয় মুখে যতই কথা বলুক, ওর ভেতরে যে কি ঝড় উঠেছে সেটা প্রিয়ম খুব সহজেই ধরতে পেরেছে। একই পথের পথিক বলে কথা হয়তো, তবে প্রিয়ম আজকে অনেক কথা প্রত্যয়কে বলেছে, আর প্রিয়মের যুক্তি দিয়ে বলা কথাগুলো প্রত্যয় মেনে নিয়েছে। পরের দিন বিকেল, প্রত্যয়, প্রিয়ম আর রিমন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। যাওয়ার সময় হয়ে গেছে, তাই প্রিয়ম প্রত্যয়কে জড়িয়ে ধরে বলল, তোয়াকে স্বাভাবিক করতে যা করা লাগে আপনি তাই করবেন। ওর প্রতি এখন শুধু আপনার অধিকার। আর হ্যাঁ, আমি কিন্তু খুব শীঘ্রই গুড নিউজ চাই। এটা আমার আবদার অথবা দাবি, যাই বলেন। আচ্ছা ভাই, ভালো থাকবেন। ফোনে কথা হবে। আজকে আসি। সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। প্রিয়ম প্রত্যয়কে জড়িয়ে ধরে মুচকি হেসে প্রত্যয় থেকে বিদায় নেয়। প্রিয়ম আর রিমন সামনে এগিয়ে গেল, আর প্রত্যয় ওর যাওয়ার পানে তাকিয়ে থাকলো। প্রিয়ম সুইজারল্যান্ড চলে গেল, সাথে রিমনে গেল। তুয়ার সব দায়িত্ব প্রত্যয়কে দিয়ে প্রিয়ম এদেশ থেকে অন্য দেশে পাড়ি দিল। প্রত্যয় এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসায় চলে এলো। তুয়া বারান্দায় দাঁড়িয়েছিল। প্রত্যয় এসে তুয়াকে প্রিয়মের দেওয়া চিঠিটা দিল। তুয়া কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলল। এই টুপারানি, শোন, একদম আর কাঁদবি না। কাঁদলে তোর নাক দিয়ে সর্দি বের হয়। ছি, ইয়াক। আমি বাবা বেঁচে গেছি, তোর মতো সর্দিওয়ালিকে আমার বিয়ে করতে হয়নি। কিন্তু আহারে, বেচারা প্রত্যয় ভাই। আচ্ছা শোন, তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। তোকে এই রহস্যগুলো যেভাবে অক্টোপাসের মতো চারদিক থেকে চেপে ধরেছিল, তোর জায়গায় আমি থাকলে আমিও এমনটাই করতাম। তোর উপরে কোনো রাগ বা অভিমান আমার নেই, তবে একটা চাওয়া আছে, আর আমার চাওয়াটা তোকে পূরণ করতেই হবে। তোর সব সিদ্ধান্ত যেমন আমি মেনে নিয়েছি, তেমনি আমিও আজকে তোকে অর্ডার বা আবদার করছি। তো আমাকে যদি বিন্দু পরিমাণ ভালোবেসে থাকিস, তাহলে আমার কথা রাখিস। প্রত্যয় ভাইকে কোনোদিন কষ্ট দিস না। ভাই তোকে পাগলের মতো ভালোবাসে। ভাইয়ের সাথে স্বাভাবিক হয়ে একে অপরের পরিপূরক হয়ে থাক। ভাই তোকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এজন্যই তোর সব বোকামিগুলো মুখ বুঝে সহ্য করেছে। প্রত্যয় ভাইয়ের জায়গায় অন্য কেউ থাকলে এসব রহস্যের মোড় আর ভয়ঙ্কর রূপ ধারণ করত।
আর টেনশন করিস না, আমি আমার মতো করে সব গুছিয়ে নিব। তবে এটাই মনে রাখিস, তোর কাছে চাওয়া আমার শেষ আবদারটার কথা। আর আমি খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ চাই। কিরে, দিবি তো? অনেক কথা বলে ফেললাম, এবার শোন। এখন নিজেকে সামলে নে। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো মনে গেঁথে রাখলে হয় না। সবকিছু ভুলে নতুন করে শুরু কর। কিরে, আমার আমার চাওয়াটুকু পূরণ করবি তো? এবার প্রত্যয় ভাইয়ের লক্ষ্মী বউ হয়ে দেখা। তোর স্বাভাবিক হওয়া কথা শুনলেই আমি আমার উত্তর পেয়ে যাব। তোকে আলাদা করে কিছু বলতে হবে না। আমিও আশায় থাকলাম এর উত্তর কবে পাবো সেই দিনের। ভালো থাকিস আর সবাইকে ভালো রাখিস। তুয়া চিঠিটা পড়ে কয়েকবার শুকনো ঠোক গিলল। প্রত্যয় তুয়ার মুখ পানে চেয়ে আছে। তুয়া চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিল। প্রত্যয় তুয়ার মুখের দিকেই চেয়ে আছে। তুয়া চোখ খুলে প্রত্যয়ের দিকে তাকায় আর ভুবন ভুলানো একটা হাসি দেয়। প্রত্যয় এখনো ভুরু কুচকে তুয়ার দিকে তাকিয়ে আছে। তুয়া খিলখিল করে হেসে প্রত্যয়ের নাক টেনে দিয়ে চলে গেল। আর প্রত্যয় হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। তুয়া প্রত্যয়ের জন্য কফি করে আনলো। প্রত্যয় হাত বাড়িয়ে কফির মগটা নিতে যাবে, তখন তুয়া দিল না, বরং প্রত্যয়কে মুখ ভেঙচি দিল। তুয়া কফির মগে 2বার চুমুক দিয়ে প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল, ডক্টর সাহেব, এবার থেকে আমার এটু খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এই নিন কফি খান, এবার খান। প্রত্যয় কিছু বলল না। আচ্ছা শোনো, আমি একটু আমাদের বাসায় যাচ্ছি। তুমি কি এখন বাসায় থাকবে নাকি বের হবে? আমি বাসাতেই থাকবো, তুই যা, আর বেশি দেরি করবি না। আচ্ছা। তুয়া গুনগুন করতে করতে চলে গেল। আর প্রত্যয় তুয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তুয়া যে নিজেকে স্বাভাবিক করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রত্যয় যে বোকা তুয়ার অভিনয়টাও ধরে ফেলেছে। ওইদিকে তুয়া সিঁড়িতে ওপর থেকে গলা ফাটিয়ে ওর আম্মুকে ডাকতে ডাকতে বাসে যাচ্ছে। এতদিন পর তুয়ার আম্মু আবার আগের সেই তুয়াকে দেখছে। তুরাগের বাসায় এখন মেহমান আছে। তুয়ার আম্মু তুয়াকে স্বাভাবিক দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লো। তুয়া গিয়ে তিন্নিকে খোঁচাতে শুরু করলো। এই তিন্নি, কালকে রাতে কি কি করলি রে? কালকে থেকে তোর দেখা নেই, আর তুই এখন এসে এইসব জিজ্ঞেস করছিস? কুত্তি, তুই আসলে খুব খারাপ। তুয়া খিলখিল করে হেসে, ভাই, তোমার বউ রাগ করেছে, একটা পাপ্পি দিয়ে যাও। অসভ্য একটা ফাজিল মেয়ে। তারপর বল, কালকে রাতে কি হলো? তুই কি ভুলে যাচ্ছিস আমি তোর ভাবি? এইসব কথা কেউ জিজ্ঞেস করে? এখন তুই আমার বেস্টু, তাই আমাকে বলতেই পারিস। তাই না, ফাজিল মেয়ে? তুরাগ তুয়ার কান টেনে, সরি সরি ভাইয়া, আর বলবো না। এবার কান ছাড়ো ভাইয়া, প্লিজ প্লিজ। একটু পরে ড্রয়িং রুমে সবাই মিলে আড্ডা দিচ্ছে। আজকে অনেকদিন পর এমন একটা আড্ডার আসর বসেছে। তুয়া আর তুরাগের দুষ্টুমি ফিরে এসেছে। তুয়ার হাসির খিলখিল করে হাসিতে বাসাটাও যেন প্রাণ ফিরে পেয়েছে। তুরাগের ফোন থেকে তুয়া প্রত্যয়কে ফোন করে ওদের বাসায় আসতে বলে। প্রত্যয় তুয়াদের বাসায় যায় আর আড্ডাতে মেতে ওঠে। নিথিরা কালকে রাতেই চলে গেছে। কাল রাতের ঘটনা কেউই জানে না, এমনকি তুরাগ আর তিন্নিও না। তুয়া কাবাবে একটা কামড় বসিয়ে কি গুম মুখ নিয়ে, আগে একটু ঠান্ডা হোক তারপর খা। তাহলে তো হতোই। প্রত্যয়, তুমি একটা রাক্ষসীকে বিয়ে করেছ, এটাও এখন হাড়ে হাড়ে টের পাবে। শুধু ওর খাওয়ার জন্যই আমরা বিজনেসে এত এত লাভ করেও ওর খাবার বিল মেটাতে গিয়ে গরিব হয়ে যাই। তাহলে চিন্তা করো। তাহলে এমন পেটুককে আমার গলায় ঝুলিয়ে দিলেন কেন ভাইয়া? তোমার গলায় না ঝুলালে আমরা এই হাতির হাত থেকে মুক্তি পেতাম কি করে? ভাইয়া। এরপর শুরু হয়ে গেল দুই ভাই বোনের যুদ্ধ। তুয়ার আব্বু আম্মু ড্রয়িং রুমে এসে দেখে যুদ্ধ লেগে গেছে। তুয়া তুরাগের চুল ধরে টানছে আর তুরাগ চিৎকার করছে আর বাকিরা হো হো করে হাসছে। তুয়ার আব্বু এসে তুয়াকে থামালো। তুয়া ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আব্বু, তোমার ছেলেকে নিষেধ করো আমাকে এসব বলতে। ঠোঁট ফুলিয়ে বলে, এই তুরাগ আব্বু, তুমি আমার আম্মুকে নিয়ে কি বলেছো? আমি তেমন কিছু বলিনি আব্বু। আমি শুধু বলেছি তুয়া রাক্ষসী, হাতি আর পেটুক, এসবই বলেছি। দেখছো আব্বু, আবার হাসছে গরুর মতো দাঁত বের করে। আম্মু, ওর কথায় কান দিস না তুই, যত পারিস খা। না না আঙ্কেল, এসব বলবেন না। তখন খেয়ে খেয়ে কুমড়ো পটাশ হয়ে যাবে। তখন আমি এমন কুমড়ো পটাশকে নিয়ে বের হতে পারবো না। আমার তখন লজ্জা লাগবে। তুয়া অসহায় দৃষ্টিতে ওর আব্বুর দিকে তাকালো। তুয়ার আব্বু তুয়ার ফেস দেখে হেসে দিল। বাকিরাও মুখ টিপে টিপে হাসছে। প্রত্যয় বসে বসে তুয়ার কর্মকাণ্ডগুলো পর্যবেক্ষণ করছে।
প্রত্যয় ওর নিজের খারাপ লাগাগুলোকে পাশে রেখে দিব্যি মুখে হাসি ফুটিয়ে সবার সাথে কথা বলছে। এখন এমন একটা পরিস্থিতিতে চাইলেও আপাতত কিছু বলার ভাষা নেই। এইদিকে তোয়া ঠোঁট উল্টে হনহন করতে করতেই ওর আম্মুর কাছে চলে গেল, আর বাকিরা হো হো করে হেসে দিল। তোয়ার আম্মু রান্নাঘরে রান্না করছিল। তোয়া গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরলো। তোয়ার আম্মু পেছনে ফিরে তোয়ার কপালে একটা আদর দিয়ে ধরা গলায় বলল, আম্মু রে, তুই আমার মেয়ে আর আমি তোর মা। আমার কলেজের টুকরো তুই। আমার কাছে নাই বা অভিনয় করলি। আম্মু, আমি ঠিক আছি, আমাকে নিয়ে আর টেনশন করো না। আম্মু রে, আমাদের মেয়েদের জীবনটাই ত্যাগের। এই ত্যাগ করার জন্যই আমাদের জীবনে অনেক কিছু অপূর্ণ থেকে যায়। প্রত্যয়ের মতো ছেলে হয় না রে আম্মু, ওর সাথে মানিয়ে নে। আমি তোর আম্মু, আমার কাছে তো কিছু লুকাতে পারবি না। তোয়া নিশ্চুপ। আম্মু রে, মনের বিরুদ্ধে গিয়ে না, মন থেকে প্রত্যেককে মেনে নে। মনের বিরুদ্ধে গিয়ে কারোর সাথে সংসার করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। একটা সংসারের ভিত্তি হলো ভালোবাসা, বিশ্বাস, ভরসা, এই তিনটি জিনিস। দেখিস মা, প্রিয়মকেও আল্লাহ অনেক ভালো রাখবে। আল্লাহ এতটা নিষ্ঠুর না। তোয়ার মাথায় হাত বুলিয়ে, তুই আর প্রত্যয় দুজন দুজনের পরিপূরক হয়ে থাক। প্রত্যয় যদি জানে তুই তোর মনের বিরুদ্ধে ওকে মেনে নিয়েছিস, তাহলে প্রত্যয় খুব কষ্ট পাবে রাম্মু। প্রত্যয় এমন একটা ছেলে, ওর বুক ফাটে তবু ওর মুখ ফুটে না। ওর কথাটাও একবার ভেবে দেখ মা। আম্মু, আমি প্রত্যয়কে মন থেকেই মেনে নিয়েছি। তুমি সব কথা ঠিকই বলেছ। আমি মনের বিরুদ্ধে গিয়ে ওর সাথে ভালো থাকার অভিনয় করলে প্রত্যয় এটা খুব সহজে ধরতে পারবে, এজন্য খুব কষ্টও পাবে। আর এখানে তো ওর কোনো দোষ ছিল না, তবুও আমার জন্য অনেক কিছু ওকে সাফার করতে হলো। আর তোমার সামনে আমি তোমাকে ধরে কথা দিলাম, আমি প্রত্যেককে মন থেকেই মেনে নিয়েছি। এবার আমি ওর যোগ্য অর্ধাঙ্গিনী হওয়ারই চেষ্টা করব। মা, দোয়া করি তোরা সবাই খুব ভালো থাক। আমি জানি তুই পারবি। আম্মু, আজকে আমাকে খাইয়ে দিবে? কতদিন তোমার হাতে খাইনি। দিব। এরপর তোয়া ওর আম্মুর সাথে হাতে হাত লাগিয়ে কাজ করলো। তিনি আর তোয়া আর তোয়ার আম্মু তিনজনে গল্প করছে আর মাঝে মাঝে হাসছে। ওদের হাসির শব্দ ড্রয়িং রুমে বসে থেকে শোনা যাচ্ছে। তারপর তোয়াদের বাসাতেই রাতের খাবার খেয়ে নিল সবাই। প্রত্যয় আরো কিছুক্ষণ বসে সবার সাথে কথা বলে ছাদে চলে গেল। তোয়া ড্রয়িং রুমে এসে দেখে প্রত্যয় নেই। তোয়া ওর বাবার সাথে কিছুক্ষণ মন খুলে কথা বলল। তারপর প্রত্যয়দের বাসায় গেল, কিন্তু ওখানেও প্রত্যয় নেই। তোয়া কিছু একটা ভেবে ছাদে গেল। তোয়া দরজা থেকে উকি মেরে দেখলো কেউ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তোয়া সেদিকে এগিয়ে গেল। প্রত্যয় চুপ করে দাঁড়িয়ে আছে। তোয়া নিঃশব্দে প্রত্যয়ের পাশে এসে দাঁড়ালো। প্রত্যয় পেছনে না তাকিয়ে গম্ভীর সুরে বলল, কিছু বলবি? মিস্টার হাজব্যান্ড, আপনি এখানে করছেন? প্রত্যয় নিশ্চুপ। ওহ, বুঝেছি, পরিদের সাথে প্রেমালাপ করতে এসেছেন বুঝি। হা হা হা, আমি কি আপনাদের প্রেমালাপ দেখাতে ঘটালাম? জানিস তুয়া, আমি কারো সহানুভূতি, দান, সান্ত্বনা এসব নিয়ে চলতে পছন্দ করি না। আর এখন তুই আমার সাথে নাইবা অভিনয় করলি। আমি তো তোকে বলিনি আমাকে দয়া দেখাতে। তাহলে এমন ব্যবহার করে তুই কি বোঝাচ্ছিস যে তুই সব মেনে নিয়েছিস? আমাকে কি এখন তোর দয়ার পাত্র হয়েই বাঁচতে হবে? তোয়া নিশ্চুপ। আর যাই করিস আমাকে দয়া দেখাস না। আমি কারো দয়া নিয়ে বাঁচতে পারবো না। সবাইকে বোকা বানালেও আমাকে বোকা বানাতে পারবি না। কারণ কি জানিস, আমি তোর চোখের সব ভাষাই পড়তে পারি। তোয়া জোরপূর্বক হেসে বলে, জানি। আর তোমাকে দয়া দেখানোর সাহস বা যোগ্যতা আমার কোনোটাই নেই। সত্যি, আমি এবার সব মেনে নিয়ে নিজেকে সামলে নিতে যাচ্ছি। প্রত্যয় তোয়ার বাহু ধরে, সবটা এত সহজে ভুলতে পেরেছিস? পারবি সব ভুলে আমার সাথে থাকতে? সময় নে, ঠিক আছে? আমি মেনে নিব, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে আমার সাথে ভালো থাকার অভিনয় করিস না। তোর এমন ব্যবহার আমি সহ্য করতে পারছি না। তাহলে তুমি এখন আমাকে কি করতে বলছো? কাঁদবি, তুই খুব খুব কাঁদবি। আমার বুকে মাথা রেখে কাঁদবি। আমি তোর এই জোরপূর্বক হাসিটা দেখতে চাই না। নিজের খারাপ লাগা, এক বুক কষ্ট নিয়ে আমার সামনে হাসবি না। আমার সামনে ভালো থাকার অভিনয় করবি না। বুঝতে পারলি তুই? বুঝেছিস আমার কথা? আমি তোর অভিনয় দেখতে চাই না। নিজেকে সামলে নেওয়ার জন্য হলেও তুই কাঁদবি। তোয়া নিশ্চুপ। ভালোবাসি আমি তোকে, এই জন্য তোর ভালোর জন্য আমি সব করতে পারি। যদি কখনো আমাকে ভালোবেসে আমার কাছে আসিস, তাহলে তোকে ফিরানোর সাহস আমার নেই। আমার মনের দরজা তোর জন্য সবসময় খোলা আছে, আর থাকবেও।
তোর উপর আমি কখনো কোনো অধিকার জোর করে চাপিয়ে দিব না। তোর স্থান আমার বুকের বাঁ পাশে। তোকে আমি আমার সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আমাকে নিয়ে তোর যত খারাপ লাগা আছে আমাকে বল, আমি সব শুধরে নিব। তবুও তুই মিথ্যে ভালো থাকার অভিনয় করিস না। আমি মিথ্যের উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক গড়তে চাই না। আমি সবটা মেনে নিয়েছি। দেখো এবার আমি তোমার লক্ষ্মী বউ হয়ে দেখাবো। আমাকে একটু সময় দাও। সময় নে, ঠিক আছে? তাহলে এখন তুই ভালো থাকার অভিনয় করছিস কেন? আমার লক্ষ্মী বউ হতে হবে না। তুই যেমন আছিস তেমনটাই থাক। শুধু তোর মনের এক কোণে আমাকে একটু জায়গা দিস। আমি তোর পাশে আছি। প্রতিটা পরিস্থিতিতে আমাকে তুই তোর পাশে পাবি। প্রিয়মের কথাও যদি মনে পড়ে তাহলে আমার বুকে মাথা রেখেই কাঁদবি। আমি এই নিয়েও কোনো অভিযোগ করব না। তবু তুই ভালো থাকার অভিনয় করিস না তো, আমি সহ্য করতে পারছি না। তুয়া প্রত্যয়ের কাছে আবারও ধরা খেল। তুয়া সত্যি সত্যি এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। প্রত্যয় তুয়াকে এক টানে ওর বুকের মাঝে লুকিয়ে নিল। তুয়া প্রত্যয়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলছে, কেন কেন আমি বারবার তোমার কাছে ধরা খাই? কেন তুমি আমাকে এত বোঝো? কেন তোমাকে কিছু বলার আগেই বুঝে ফেলো? এত কিছুর পরেও কেন আমাকে সহ্য করছো তুমি? এর উত্তর তো তোর জানা তুয়া। একটা শব্দের জন্য আমি তোর কাছে আবদ্ধ। শুধু ভালোবাসি এই একটা শব্দের জন্য। আমি তোমার যোগ্য না। আমি তোমার ভালোবাসার দাম কখনোই দিতে পারিনি। আমি তো নিজেই সব দিক থেকে হেরে বসে আছি। আমি এখন সর্বহারা পথিক। তোমাকে আমি কিভাবে ভালো রাখবো? এত কিছু জানি না। তোর আমাকে ভালোবাসা লাগবে না। আমার ভালোবাসাটাই যথেষ্ট। তোকে আমি হয়তো প্রিয়মের মতো ভালোবাসতে পারবো না, কিন্তু আমার বুকের যত ভালোবাসা আছে সেই সব ভালোবাসাটুকু আমি তোকে উজাড় করে দিতে পারবো। তুমি আমাকে একটু সময় দাও। আমার একটু সময় বড্ড বেশি দরকার। আমি সব ভুলে যেতে চাই। আমি নিজেকে সামলে নিতে যথাসাধ্য চেষ্টা করছি। আমি আবার ভালো থাকতে চাই। আমিও ওই নিষ্ঠুর কষ্ট থেকে মুক্তি পেতে চাই। আমি আর পারছি না এই দহনে দগ্ধ হতে। আমি আছি তো তোর পাশে। শুধু তুই নিজেকে একটু শক্ত কর, দেখবি সবটা ঠিক হয়ে যাবে। প্রত্যয় সযত্নে জড়িয়ে ধরেই এরপর তুয়া আর কোনো কথা বলেনি, কিন্তু প্রত্যয়ের বুকে মাথা রেখে খুব কেঁদেছে। প্রত্যয়ের বুকের শার্ট ভিজে গেছে তুয়ার চোখের পানিতে। প্রত্যয় তুয়াকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তুয়া এখন কাঁদুক, খুব কাঁদুক, কারণ কাঁদলেই মনের কষ্টটা কিছুটা হলেও কমে যায়। এভাবে কাঁদতে কাঁদতে একটা সময় তুয়া প্রত্যয়ের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। প্রত্যয়ের শার্ট খামচে ধরেই তুয়া কাঁদছিল, কিন্তু হঠাৎ করে তুয়ার হাত ছেড়ে দেওয়ার জন্য প্রত্যয় তুয়ার মুখের দিকে তাকালো আর দেখলো তুয়া সত্যি সত্যি ঘুমিয়ে গেছে। ছাদের মেঝেতে দুজনই বসে আছে। তুয়া প্রত্যয়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর প্রত্যয় তুয়ার মুখের দিকে তাকিয়ে আছে। প্রত্যয় গভীরভাবে তুয়ার কপালে একটা আদর দিল। প্রত্যয় এক হাত দিয়ে ওর বুকে তুয়াকে জড়িয়ে ধরে রেখেছে, যাতে তুয়ার মাথাটা প্রত্যয়ের বুক থেকে না সরে যায়। মাথার ওপর লক্ষ লক্ষ তারাদের মেলা, আর খোলা ছাদের ওপর প্রত্যয়ের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তুয়া। এই সুন্দর মুহূর্তটাকে প্রত্যয়ের মোটো নষ্ট করতে ইচ্ছা করছে না। প্রত্যয়ের কাছে এইটাই ওর জীবনের বেস্ট মুহূর্ত বলে মনে হচ্ছে। তুয়ার মাথাটা এখন প্রত্যয়ের বুকে থাকাতেই প্রত্যয়ের বুকটা যেন শান্তিতে ভরে গেছে। ভালোবাসার মানুষটা বুকে মাথা রাখলে যে বুকের ভেতর এত প্রশান্তি এসে ছুঁয়ে দেয়, এটা প্রত্যয়ের কাছে অজানাই ছিল। প্রত্যয় তুয়ার দিকে তাকিয়ে বলল, তুই তো আমার লক্ষ্মী বউ। খুব খুব ভালোবাসি আমি আমার এই মিষ্টি বউটাকে। আমার বউটাকে আমি এতটা ভালোবাসি যে এটা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। নতুন করে তোকে লক্ষ্মী বউ হতে হবে না। তুই যেমন আছিস তেমনই থাক। আমার তো এই তোয়াকেই চাই। প্রত্যয় আদরের স্বরে কান্না করার জন্য তুয়ার চোখ দুইটা ফুলে আছে, নাকটাও টিয়া পাখির মতন লাল হয়ে আছে। তুয়ার নাকটা দেখে প্রত্যয় আস্তে করেই তুয়ার নাকটা ধরে টানলো, আর ঘুমন্ত তুয়া বিরক্ত বোধ করে ভুরু কুচকে আবার ঘুমিয়ে গেল। তুয়ার এমন কাজে প্রত্যয় হেসে ফেলল। বেশি নড়াচড়া করলে তুয়ার ঘুমটা যদি ভেঙে যায়, তাই প্রত্যয় ওইভাবেই বসে থাকলো, ওর প্রেয়সীর মুখ পানে তাকিয়ে। আর এতেও প্রত্যয় অনাবিল সুখ অনুভব করতে পারছে। প্রায় 1 মাস পর প্রত্যয় এখন তোয়াকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করে।
তোয়াও আস্তে আস্তে নিজেকে সামলে নিচ্ছে। প্রত্যয় যথেষ্ট সাপোর্ট করছে তোয়াকে। প্রিয়ম সুইজারল্যান্ডে মডেলিংয়ের শো আর গান নিয়ে নিজেকে বিজি রাখে। প্রিয়মও আর নিজেকে দমিয়ে রাখেনি। তোয়ার জন্য এক বুক ভালোবাসা নিয়েই প্রিয়ম সামনে অগ্রসর হচ্ছে। ব্যর্থ প্রেমিকের মতন প্রিয়ম নিজেকে গুটিয়ে রাখেনি। সময় আর নদীর স্রোত যেমন কখনোই আটকে রাখা যায় না, তেমনি মানুষের জীবনটাও বহমান। তেমনি প্রত্যয়, তুয়া আর প্রিয়মের জীবনও থেমেনি। বহমান স্রোতের মতন বয়ে যাচ্ছে ওদের জীবনের প্রতিটা সময়। খুব ভোরবেলা তোয়ার ঘুম ভেঙে গেছে সুমধুর এক কণ্ঠের সুরে। ঘুম ঘুম চোখে তোয়া একবার চোখ খুলে তাকায়, তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। ঘুমের রেশ এখনো কাটেনি তার চোখ থেকে। ঘুম দেবী যেন তোয়াকে ঘুমের দেশটি থেকে ছুটি দিতে নারাজ। এজন্য আষ্টেপৃষ্টে ঘুমটা তোয়াকে আরো নিবিড়ভাবে জড়িয়ে নিচ্ছে। এজন্য তোয়া চেয়েও যেন চোখ জোড়া খুলতে পারছে না। তোয়া ওর চোখ না খুলেও খুব নিকটে শ্রবণ করছে সুমধুর একটা সুর। তোয়া এবার জোর করে চোখ জোড়া খুলে পাশ ফিরে তাকালো। প্রত্যয় জায়নামাজে বসে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে, আর তোয়া তার বলা প্রতিটা শব্দ আর সুরটা যেন কলেজা ঠান্ডা করার জন্য যথেষ্ট। তোয়া জানতো না প্রত্যয় এত সুন্দর করে কোরআন পড়তে পারে। এজন্য তোয়া অবাক হয়ে প্রত্যয়ের দিকে তাকিয়ে আছে। প্রত্যয়ের মাথায় আছে শুভ্র চওড়া একটা টুপি। ওর মুখটাও যেন স্নিগ্ধতায় ভরপুর। প্রত্যয় মাথা নিচু করে এক মনেই কোরআন পড়ছে। ওর ঠোঁট নড়ছে আর সুরেলা কণ্ঠ ভেসে বেড়াচ্ছে পুরো রুম জুড়ে। তোয়াও কোরআন পড়তে পারে, তবে প্রত্যয়ের মতন এত সুন্দর করে সুর টেনে পড়তে পারে না। প্রত্যয়ের এমনভাবে কোরআন তেলাওয়াত করাটা যে কারো মনে প্রশান্তি এনে দেওয়ার মতো। তোয়া বসে বসে প্রত্যয়ের কোরআন পড়া মনোযোগ সহকারে শুনছে। একটু পরে প্রত্যয়ের পড়া বন্ধ হয়ে গেল, তাই তোয়া ঘাড় ঘুরিয়ে প্রত্যয়ের দিকে তাকালো। প্রত্যয় তোয়ার দিকে তাকিয়ে ওর ভুবন ভুলানো হাসিটা দিল আর ভুরু নাচিয়ে বলল, এই যে দুষ্টু মেয়ে, আপনি নামাজ পড়বেন না? এভাবে বসে আছেন কেন? চুপি চুপি আমার কোরআন পড়া শোনা হচ্ছে। তাড়াতাড়ি উঠুন আর নামাজটা পড়ে নিন। প্রত্যয়ের কথা শুনে তোয়া চোখ নামিয়ে নিল আর মাথা নাড়িয়ে না বোঝালো, যার মানে সে নামাজ পড়বে না। প্রত্যয় তোয়ার দিকে তাকিয়ে আর কিছু বলল না। হাতের কোরআনটা রেখে জায়নামাজটা তুলে গুছিয়ে রাখলো। প্রত্যয় তোয়াকে ফ্রেশ হয়ে নিতে বলল, কিন্তু তোয়া এক চুলও নড়ল না, বরং প্রত্যয়কে বলল, তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো? তোয়ার কথা শুনে প্রত্যয় কিছু বলল না। মাথার টুপিটা রেখে প্রত্যয় একটা মুচকি হাসি দিল আর সোফার ওপর বসে পড়ল। পেট কি খুব বেশি ব্যথা করছে? কোনো মেডিসিন দিব? প্রত্যয়ের কথা শুনে তোয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো, যার অর্থ পেটে খুব ব্যথা করছে। প্রত্যয় তোয়াকে বলল, আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আগে কিছু খেয়ে নে, তারপর আমি তোকে মেডিসিন দিচ্ছি। তোয়ার কেন জানি প্রত্যয়ের সামনে এখন খুব লজ্জা লাগছে। প্রত্যয়কে না বললেও সে সব বুঝে গেল। আর প্রত্যয়ের সামনে এখন বেড ছেড়ে ওঠাটাও সম্ভব না, কারণ বেডশিটে রক্তের দাগ লেগে গেছে। এজন্য প্রত্যয়ের দিকে না তাকিয়েই তোয়া বলল, তুমি বাইরে যাও, আমি একটু পর বের হচ্ছি। তোয়ার কথা শুনে প্রত্যয় আর কথা বাড়ালো না, বরং মুচকি হেসে চলে গেল। আর যাওয়ার আগে প্রত্যয় বলে গেল, আমি এখন তোর হাজবেন্ড, তাছাড়াও আমি একজন ডক্টর। আমার কাছে এত লজ্জা পেতে হবে না, এগুলো ন্যাচারাল, এখানে লজ্জা পাওয়ার মতো কিছু নেই। প্রত্যয়ের এই কথাটা বলে যাওয়ার পর তোয়া এবার মুখ তুলে তাকালো। অন্য কোনো ছেলে হলে এখন একটু হলেও মজা নিত, কিন্তু সেক্ষেত্রে প্রত্যয় ঠিক তার উল্টো কাজটা করলো। আসলে প্রত্যয়ের কাজকর্ম, কথাবার্তা, চালচলন এতটা মার্জিত আর বিনয়ী স্বভাবের যে ওর সাথে কথা বললে বা ওর সাথে মিশলে অদ্ভুতভাবে ওর প্রতি শ্রদ্ধাবোধটাও চলে আসে। এরপর তোয়া আর বসে না থেকে বেডশিটটা তুলে ফেললো আর ওইটা ওয়াশরুমে রেখে নতুন একটা বেডশিট বিছিয়ে দিল। আর তোয়া ওর ড্রেস নিয়ে ফ্রেশ হতে চলে গেল আর বেডশিটটা নিচে ধুয়ে একবারে শাওয়ার নিয়েই বের হলো। প্রত্যয় তোয়াকে দেখে ওর দিকে এগিয়ে গেল আর আশেপাশে তাকিয়ে তোয়ার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, মাথায় ওড়নাটা টেনে দে, সকালবেলা শাওয়ার নিলি না? অনেকে তো অন্য কিছু ভাবতে পারে, আর আব্বু আম্মু দুজনেই তো বাসায় আছে। প্রত্যয়ের কথার মানে বুঝতে একটুও কষ্ট হয়নি।
এই কথা শুনে তোয়ার সাথে সাথে জিব্বাতে কামড় দিল আর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আসলেই তোয়া এমন করে ব্যাপারটা ভাবেনি। প্রত্যয়ের মুখে এখন এসব শুনে তোয়ার এবার সত্যি সত্যি খুব লজ্জা পাচ্ছে। তোয়ার মুখটা দেখে প্রত্যয়ের কেন যেন খুব ভালো লাগছে। গুলুমুলু গাল দুইটা আর নাকটা লাল হয়ে গেছে। ওর মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে তার বোকামার জন্য খুবই লজ্জিত। প্রত্যয় আর কথা বাড়ালো না, বরং মুগ্ধ নয়নে তোয়ার দিকে তাকিয়ে থাকলো। প্রত্যয়ের কথা অনুযায়ী তোয়া সত্যি সত্যি ওড়নাটা মাথায় টেনে দিল। তারপর ওইখানে আর দাঁড়িয়ে না থেকে তুয়া দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরে চলে গেল। প্রত্যয়ের আম্মু পরোটা ভাজতে ভাজতে বলল, কি রে, মুখটা তো শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? মামুনি তেমন কিছু না, আসলে পিরিয়ড হয়েছে এজন্য। মাথা নিচু করে। আচ্ছা শোন, তুই রুমে যা, রুমে গিয়ে রেস্ট কর, আমি নাস্তা রেডি করে তোকে ডাকবো। মামুনি আমি এখানেই থাকি, আমার কোনো সমস্যা হচ্ছে না। এই শোন, তুই আমার ছেলের বউ বলে তোকে আমাদের বাসায় আমি রাখি না। তুই আগে আমার মেয়ে, তারপর তুই আমার ছেলের বউ। তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। আর শোন, আমি তোর জলাদ শাশুড়ি হতে পারবো না, তবে ভুল করলে মার খাবি, এটা তুই জানিস। আর এখন আমাকে একদম বকাবকি না। আর পিরিয়ড হলে কেমন লাগে আমাকে তোর এসব তোর নতুন করে বোঝাতে হবে না। যা, তুই রুমে যা। মামুনি এত রেগে যাচ্ছ কেন? আমি তোমার হাতে হাতে কাজ করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তুয়া প্রত্যয়ের আম্মুকে জড়িয়ে ধরে। এ প্রতাপ, তুই এখান থেকে তোর বউকে নিয়ে যা। তোর বউ আমার একটা কথাও শোনে না। এই হলো একটা হারে বজ্জাতার ফাজিল মেয়ে। আব্বুরে, তাড়াতাড়ি তোর বউকে নিয়ে যা, তা না হলে আমি কিন্তু তোর বউকে সত্যি সত্যি মারবো। প্রত্যয়ের আম্মু একটু জোরেই বলে। প্রত্যয় ড্রয়িং রুমে বসেছিল, দুজনের কথোপকথন শুনেছে। প্রত্যয় ওর আম্মুর কথা শুনে শুধু মুচকি হাসলো, কিন্তু কিছুই বলল না। তবে যখন প্রত্যয়ের আম্মু কথায় কথায় প্রত্যয়কে বলল, প্রত্যয়, তোর বউ আমার একটা কথাও শোনে না। তখন তোর বউ এই দুইটা শব্দ শুনে প্রত্যয়ের মনে যে ঠিক কতটা ভালো লাগা কাজ করে এটা কাউকে ভাষায় বলে বোঝানো যাবে না। তবে এই এক মাসে বউ শাশুড়ির এমন খুনছুটি ঝগড়া প্রতিদিনই হয়। তোয়া যখন ভালো কিছু করে তখন প্রত্যয়ের আম্মু বলে, আমার মেয়ে। আর তোয়া যখন কথা শুনে না তখন প্রত্যয়ের আম্মু এইভাবে প্রত্যয়ের কাছে অভিযোগ করে। তবে প্রত্যয়কেও কিছু বলতে দেয় না, আর প্রত্যয় কিছুই বলে না, শুধু বসে বসে ওদের কাণ্ডগুলো দেখে আর মুচকি হাসি দেয়। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। প্রত্যয় ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, বাবাই আমাকে প্যারিসে যেতে হবে। প্রত্যয়ের কথা শুনে সবাই ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। প্রত্যয়ের বাবা জানতে চাইল, কেন আব্বু, কোনো সমস্যা? হঠাৎ প্যারিসে যাওয়ার কথা বলছো কেন? প্রত্যয়ের বাবা ভুরু কুঁচকে, না, কোনো সমস্যা নেই। আসলে ওখানে থেকে আমাকে ডাকা হয়েছে। আমাদের ব্যাচের সবাই ওখানে অ্যাটেন্ড করতে হবে, এজন্য কিছু দিনের জন্য আমাকে ওখানে যেতে হবে। ও, তাহলে আব্বু এক কাজ কর, তোকে সাথে নিয়ে যা, তোরও জায়গাটা দেখা হয়ে যাবে আর তোর কাজও হবে। আচ্ছা আম্মু। প্রত্যয় যেন এই কথাটা শোনার অপেক্ষাই ছিল। ও মা, ওখানে আমি আবার কি করতে যাব? ওখানকার কোনো কিছুই তো আমি চিনি না, জানি না। আর তোমাদের একা রেখে আমি যাব না। কোথাও গেলে আমার ঘুম আসে না। ওরে আমার পণ্ডিতে আম্মা জান রে, আপনাকে আমাদের নিয়ে ভাবতে হবে না, আপনি গিয়ে ঘুরে আসুন। আর তোকে আমি এমনি এমনি যেতে বলছি না, তোকে তো পাঠাচ্ছি আমার ছেলের খেয়াল রাখার জন্য। হুম, আমার বইই গেছে তোমার বাচ্চা ছেলের খেয়াল রাখতে। তুয়া মুখ ভেঙচি দিয়েই প্রত্যয় খাওয়া বন্ধ করে তুয়ার দিকে তাকিয়েছিল। তুয়াকে বেডে নিয়ে যাওয়ার জন্য প্রত্যয় ধীরে আগ্রহে বসে আছে, আর তুয়া প্রত্যয়ের ইচ্ছেতে এক বালতি পানি ঢেলে বসে থাকলো। এই বাচ্চা মেয়ে ওকে বাচ্চা ছেলেও বলল। তুয়ার খোঁচা কথা শুনেও আর প্রত্যয় কথা পড়ালো না। সময় আর সুযোগ বুঝে না হয় এর উত্তরটা তোয়াকে বুঝিয়ে দেওয়া যাবে। তোয়ার মুখে যত বাহানা করুক, প্রত্যয় জানে তোয়া প্রত্যয়ের আব্বু আম্মুর কথা অমান্য করবে না। সারাদিন মিলে দুই শাশুড়ি বৌমা মিলে খুনসুটি ঝগড়া করে, আবার মিলে হয়ে যায়। দুজন মিলে শপিং করা, ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, ইচ্ছে করে ঝগড়া করা, এসব ওদের নিত্যদিনের কাজ। আগে থেকেই তোয়ার সাথে প্রত্যয়ের আম্মুর সম্পর্কটা অনেক ভালো, কিন্তু তোয়া আর প্রত্যয়ের বিয়ের পর তোয়া আর প্রত্যয়ের আম্মুর সম্পর্কটা আরো মজবুত হয়েছে। আর তোয়া যাতে মন খারাপ করে না থাকে, কষ্ট না পায়, এজন্য উনিও তোয়াকে সবসময় চোখে চোখে রাখে। প্রত্যয় নিজে ওর আম্মুকে বলেছিল যাতে উনি তোয়াকে এইভাবে আগলে রাখে, কারণ মায়ের মতন করে কেউই পারে না ছেলে মেয়েদের আগলে রাখতে, আর মা তো মাই হয়।
প্রত্যয়ের কথা শুনে প্রত্যয়ের আম্মু আরো বেশি করে তুয়াকে নিয়ে ব্যস্ত থাকে। প্রত্যয় আর কোনো কথা না বলে ওর খাওয়াতে মনোযোগ দিল। তুয়া কিছু করলে প্রত্যয়ের আম্মু প্রত্যয়ের কাছে অভিযোগ দেয়, আর প্রত্যয়ের আম্মু কিছু বললে তুয়া প্রত্যয়ের আব্বুর কাছে অভিযোগ দেয়, আর প্রত্যয়ের আব্বু তুয়ার কথা শুনে প্রত্যয়ের আম্মুকে বকে দেয়। তখন প্রত্যয় গিয়ে আবার ওর আম্মুর মান ভাঙায়। এইভাবে সবাই মিলে একসাথে থেকে ওদের দিনগুলো কাটছে। প্রত্যয়ের আব্বু আম্মু আর তুয়া বকবক করছে, আর প্রত্যয় চুপ করে ওদের কথা শুনছে। হঠাৎ করে তুয়া তখন ফট করে বলল, ভালো বাবা, তোমার বউ একটা অন্যায় করেছে আমার সাথে, তুমি এর বিচার করো। কি ব্যাপার মিথিলা, তুমি আমার আম্মুর সাথে কি অন্যায় করেছো? আমি আবার কি করলাম? কখন করলাম? প্রত্যয়ের আম্মু অবাক হয়ে তাকিয়ে, ভালো বাবা, তোমার কিপ্টুস বউ কালকে আমাকে নিয়ে শপিং করতে নিয়ে গিয়েছিল। তো আমি খুব সুন্দর একটা টপস পছন্দ করেছিলাম, কিন্তু তোমার বউ আমাকে কিনে দেয়নি। কত করে বললাম তাও কিনে দিল না। জানো এই জন্য আমি কত কষ্ট পেয়েছি? এই কষ্টে আমি তো রাতে ঠিকমতো ঘুমাতেও পারিনি। বলো, আমার মতো মিষ্টি মেয়ের সাথে কি এমন অন্যায় করা ঠিক হয়েছে? না না, মোটেও ঠিক হয়নি। এটা তো অনেক বড় অন্যায় করেছে সে। তবে মিথিলা দেয়নি তো কি হয়েছে? আমি তোকে কিনে দিব, কেমন? প্রত্যয়ের আব্বু মাথা নাড়িয়ে, আগে পাক্কা প্রমিস করো, পরে তুমিও পাল্টে খেতে পারো। পাক্কা প্রমিস। আচ্ছা ভালো বাবা, শুনো, টপস না কিনে তুমি বরং আমার সুন্দর একটা শাড়ি কিনে দিবা। শ্বশুরের থেকে টপস নেওয়াটা উচিত হবে না। যতই আমি ডিজিটাল যুগের মেয়ে হই না কেন, শ্বশুরের থেকে টপস নেওয়াটা শোভনীয় নয়। আর আমি তো তোমার লক্ষ্মী বৌমা, বলো। কে বললো আমার আম্মুর মাথায় বুদ্ধি নেই? আর তুই একদম ঠিক বলেছিস, তুই হলি আমার ঘরের লক্ষ্মী বৌমা, আমার রাজপুত্রের রাজরানী তুই। প্রত্যয়ের আম্মু এসব কথা শুনে প্রত্যয়ের আব্বুকে হুমকি দিয়ে বলল, শুধু তোয়ার জন্য শাড়ি আনলে, তোমার কপালে দুঃখ আছে। প্রত্যয়ের আম্মুর এমন কথা শুনে তুয়া আর প্রত্যয়ের আব্বু হো হো করে হেসে দিল, আর শাশুড়ি বৌমা মিলে হাই ফাইভ করলো। প্রত্যয়ের আম্মু ওদের হাসি দেখে মুখ ভেঙচি দিল, আর ছোট বাচ্চাদের মতন উনিও ঝগড়া করতে শুরু করলো। তুয়া আর প্রত্যয়ের আব্বুর কথায় কথায় প্রত্যয়ের আম্মুকে রাগিয়ে দিচ্ছে, আর প্রত্যয়ের আম্মু রেগে বম হয়ে যাচ্ছে। আর উনি রেগে গেলে তুয়া আর প্রত্যয়ের আব্বু হেসে গড়াগড়ি খাচ্ছে। প্রত্যয় এতক্ষণ চুপ করে থাকলেও তুয়াদের হাসি দেখে প্রত্যয় আবার হেসে ফেলল। আজকে প্রিয়মের মডেলিং শো আছে। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে মর্নিং ওয়াকের জন্য বের হয়ে গেল। রিমন এখন প্রিয়মের সাথেই থাকে। এত কিছুর পরেও প্রিয়মকে স্বাভাবিক হতে দেখে রিমনও মাঝে মাঝে খুব অবাক হয়। তবে আগের প্রিয়ম আর এখনের প্রিয়মের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের প্রিয়মের মাঝে চঞ্চলতা বিরাজ করত, আর এখনকার প্রিয়মের মাঝে সব সময় গম্ভীরতার চিহ্ন ফুটে ওঠে। রিমন আর প্রিয়ম দুজনই হাঁটছে। হঠাৎ রিমন প্রিয়মের দিকে তাকিয়ে বলল, নিজেকে আর কত লুকিয়ে রাখবি তুই? রিমনের কথা শুনে প্রিয়ম একবার রিমনের দিকে তাকালো, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, রিমন, মাথার উপরের আকাশের সাথে আমাদের জীবনেরও অনেক মিল আছে। এটা কি তুই জানিস? আকাশটা যেমন ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়, তেমনি আমাদের জীবনটাতেও ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিয়ে যায়। আকাশের মতো আমিও আমার জীবনের রংটাকে একবার বদলাতে চাই। আমি একজনকে খুব ভালোবেসেছিলাম, আর এখনও বাসি। এটাও ঠিক, আমি তাকে আমার জীবনে ধরে রাখতে পারিনি। এর মানে কি এখন আমি দেবদাস হয়ে ছ্যাঁকা খাওয়া গানগুলো শুনবো, ড্রিঙ্কস করে মাতলামি করব? আর এগুলো করলে কি আমি তাকে পাবো? আমি যদি এমনটা করি তাহলে তুয়া তো প্রত্যয় ভাইয়ের সাথে ভালো থাকবে না। আমার জন্য কেন শুধু শুধু কষ্ট পাবে বল? আমি কষ্ট পাচ্ছি শুনলে তুয়া আরও বেশি কষ্ট পাবে। আর তুয়াকে ভালো রাখার জন্য আমি নিজেকে বদলাতে চাই। আমি আমার মতো করে খুব খুব ভালো আছি, আর এভাবে আমি ভালো থাকতে চাই। প্রিয়ম কথাটা বলে দ্রুত পায়ে হেঁটে সামনে এগিয়ে গেল, আর রিমন প্রিয়মের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। রিমন জানে প্রিয়ম ঠিক কতটা ভালো আছে। প্রিয়ম এখন দিন রাত সবসময় কাজের মাঝে নিজেকে ব্যস্ত রাখে, গানের রেকর্ডিং আর মডেলিং এর শো এর মাঝে নিজেকে ডুবিয়ে রাখে। আগের প্রিয়ম আর এখনকার প্রিয়মের কোনো মিল নেই। এখন প্রিয়ম নিজেকে একেবারে নতুন করে গড়ে তোলার চেষ্টায় আছে। হেয়ার কাট থেকে শুরু করে ও দাড়ির কাটটাও বদলে ফেলেছে, একজন স্টাইলিস্ট মডেল যেমন হয় তেমন ভাবে। প্রিয়ম এখন সব সময় ওর মুখে নকল হাসি রেখে নিজেকে সবার সামনে সুখী হিসেবে উপস্থাপন করে। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে, আর এই ব্যস্ততার মাঝেই প্রিয়ম ওর ভালো থাকাকে খুঁজে বেড়াচ্ছে। প্রায় 2 সপ্তাহ পর
আজকে প্রত্যয় আর তুয়ার প্যারিসে যাওয়ার ফ্লাইট। তুয়া আর প্রত্যয় রেডি হয়ে সবার থেকে বিদায় নিচ্ছে। তিন্নি এসে তুয়ার কানে কানে বলল, হানিমুনে যাচ্ছিস, ভালো কথা, এসে যেন গুড নিউজটা পাই। তিন্নির কথা শুনে তুয়া চোখ গরম করে ওর দিকে তাকালে প্রত্যয় তুয়ার পাশে থাকা এই কথাটা প্রত্যয় শুনতে একটুও কষ্ট হয়নি। এরপর সবার থেকে বিদায় নিয়ে ওরা এয়ারপোর্টের দিকে রওনা দিল। এই প্রথম তুয়া ওর বাবা মাকে ছেড়ে এত দূরে কোথাও যাচ্ছে, আবার ওর স্বপ্নের শহর প্যারিসও যেতে পারছে। এজন্য মন খারাপের সাথে একটা ভালো লাগাও কাজ করছে ওর মনে। তুয়া এতদিন পর মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। প্রত্যয় তুয়ার দিকে তাকিয়ে বলল, তোকে দেখে খুব এক্সাইটেড মনে হচ্ছে। প্রত্যয়ের করা সব কষ্টটা এখন যেন সার্থক হলো। তুয়ার মুখের হাসিটার জন্য প্রত্যয় তুয়াকে নিয়ে যাচ্ছে। আর প্রিয় মানুষটার সাথে আলাদা করে একটু সময় কাটাতে কে না চায়। প্রত্যয় ওদের সম্পর্কটাকে স্বাভাবিক রূপ দিতে চায়, আর 5টা হাজবেন্ড ওয়াইফের মতো একে অপরের পরিপূরক হতে চায়। এই 1 মাসে তুয়া নিজেকে সামলে নিলেও ওরা ওদের সম্পর্কটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যায়নি, কারণ প্রত্যয় এতদিন তুয়ার ওপর কোনো প্রকার জোর দেখায়নি, আর প্রত্যয় সুস্থ অবস্থায় থাকাকালীন কোনোদিন জোর দেখাবেও না। প্রত্যয় জোর করে তোয়ার মনে ওর জায়গা করে নিতে চায় না, কারণ তোয়ার শরীরের ওপর প্রত্যয় জোর খাটানোটা হয়তো সম্ভব, কিন্তু তোয়ার মন আর নিজের বিবেকের কাছে তো আর সেটা সম্ভব নয়। তুয়ার জুসের মধ্যে প্রত্যেকটা ঘুমের মেডিসিন মিশিয়ে দিয়েছে, যাতে তুয়া চাতক পাখির মতন জেগে না থেকে একটু ঘুমায়। আর এত লং জার্নিতে না ঘুমালে শরীর বেশি খারাপ করবে। প্রত্যয় তোয়াকে জোর করে জুসটা খাইয়েছেও, আর তার কিছুক্ষণের মধ্যে তোয়া ঘুমিয়ে পড়েছিল। আর তোয়া পুরোটা সময় কখনো কাঁধে মাথা রেখেছে, আবার কখনো প্রত্যয়ের বুকের বা পাশে মাথা ঠেকিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছে। আর প্রত্যয় তোয়াকে ওর 1 হাত দিয়ে জড়িয়ে ধরে খুব যত্ন সহকারে সারাটা পথ আগলে রেখেছে। এরপর ওদের লং জার্নির সমাপ্তি ঘটল। রাত তখন 9:30 বাজে। যদিও হাজার আলোর ঝলকানিতে রাতের প্যারিসের সৌন্দর্যটাই একদম অন্যরকম। এত এত লাইটের ঝলকানিতে প্যারিস শহরটা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। তোয়া অবাক চোখে রাতের সৌন্দর্যটা উপভোগ করছিল, আর প্রত্যয় দেখছিল তোয়ার আনন্দপ্রবণ মুখশ্রীটাকে। তোয়া কত কি প্রত্যয়কে জিজ্ঞাসা করছে, আর প্রত্যয় মুচকে হেসে তোয়াকে এটা ওটা দেখাচ্ছে আর বলছে ওরা একেবারে খাবার নিয়ে ফ্ল্যাটে আসলো। প্রত্যয় সেই ফ্ল্যাটে তোয়ারা উঠেছে। প্রত্যয় নিজের ফ্ল্যাট এটা, আর এখানে ওর আসা যাওয়া লেগেই থাকতো। এই জন্য প্রত্যয় ওর ফ্ল্যাটটা বিক্রি করেনি। এই প্রথম তোয়া এত জার্নি করে এসেছে, তাই তোয়া খুব ক্লান্ত বোধ করছে। তোয়া এসে ধপ করে বেডের ওপর শুয়ে পড়ল। প্রত্যয় পকেট থেকে ফোনটা বের করে তোয়াকে ফ্রেশ হয়ে নিতে বলল। তোয়া যাচ্ছে না, বরং হু হু করেই যাচ্ছে। প্রত্যয় তোয়ার হাতটা ধরে টেনে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। তারপর প্রত্যয় পাশের রুমে গিয়ে নিজে ফ্রেশ হয়ে নিল। তোয়া শাওয়ার নিয়ে এসে বেডের ওপর আড়াআড়িভাবে শুয়ে আছে, আর ভেজা চুলগুলো ফ্লোরে ছুঁয়েছে। প্রত্যয় রুমে এসে দেখলো তোয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। প্রত্যয় খাবার এনে তোয়ার মুখে ঢুকিয়ে দিল, আর তোয়া ঘুম ঘুম চোখে প্রত্যয়ের হাতেই খেয়ে নিল। এটা নতুন কিছু না, তোয়াকে মাঝে মাঝে রাতের বেলায় এইভাবেই কষ্ট করে খাওয়াতে হয়। প্রত্যয় তোয়াকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। এরপর বারান্দার গ্লাস সরিয়ে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়ালো। তোয়া ঘুমিয়ে আছে। সারাদিনের জার্নি, ক্লান্তি আর মেডিসিনের প্রভাবে তোয়ার চোখে ঘুম দেবী এসে আবার ভর করেছে, আর প্রত্যয় ও চেনা চেনা শহরের রাতটাকে উপভোগ করছে। একটু পর প্রত্যয় তোয়ার পাশে গিয়ে তোয়ার শরীর ঘেঁষে শুয়ে পড়ল। তোয়া ঘুমের ঘোরে প্রত্যয়ের বুকে মাথা রাখল, আর 1 হাত দিয়ে প্রত্যয়ের গলা জড়িয়ে ধরল। তখন প্রত্যয়ের মুখে প্রশান্তের হাসি দেখা দিল। প্রত্যয় খুব সতর্কতার সাথে তোয়ার কপালে একটা আদর দিয়ে দিল। গভীর রাতে ঘুমের ঘোরে তোয়া যখন প্রত্যয়ের বুকে মাথা রাখে, তখন প্রত্যয়ের মনে যে ঠিক কতটা ভালো লাগা কাজ করে সেটা কাউকে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। খুব সকালে তোয়া প্রত্যয়ের বাহুডোরে নিজেকে আবিষ্কার করলো। মাঝে মাঝেই তোয়া নিজেকে প্রত্যয়ের বাহুডোরে নিজেকে আবিষ্কার করে, এজন্য অবাক হলো না। তোয়া প্রত্যয়ের হাতটা খুব সাবধানে সরিয়ে নিল, আর ধীর পায়ে আশেপাশে তাকিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বারান্দায় দাঁড়িয়ে 2 দিকে হাত মেলে ধরল, আর প্রাণ ভরে নিঃশ্বাস নিল। এরপর পুরো বাসাটা তোয়া একা একা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলো। ড্রয়িং রুমে থাকা বড় করে বাঁধা ছবির সামনে গিয়ে তোয়া দাঁড়ালো। ছবিটাতে প্রত্যয় সাদা অ্যাপ্রন পরে হাতে স্টেথোস্কোপ নিয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে।
প্রতিটা ছবিতে প্রত্যয়ের এক একটা লোক চোখ ধাঁধানোর মতন সুন্দর। ছবিগুলো দেখে তুয়া মুখ ভেঙচি দিয়ে পেছনে ঘুরতেই প্রত্যয়ের সাথে ধাক্কা খেলো। প্রত্যয় দুষ্টু এসে বলল, ছবির মানুষটা তো এখানেই তোর সামনে উপস্থিত আছে, তাহলে আমাকে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ছবিতে দেখার কি আছে? আর একটা ছেলেকে এভাবে স্ক্যান করে দেখাটা কিন্তু মোটেও ঠিক না। প্রত্যয়ের মুখে দুষ্টু হাসির রেখা স্পষ্ট। তুয়া মুখ ভেঙচি দিয়ে চলে গেল, আর প্রত্যয় নিচের ঠোঁট কামড়ে হাসলো। এরপর ওরা দুজনেই ফ্রেশ হয়ে বের হয়ে গেল প্যারিস শহরটা ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে। প্রত্যয় তুয়াকে সেন নদীর পাড়ে নিয়ে গেল। এখানে কোটি কোটি তালা ঝুলানো। তুয়া অবাক হয়ে সবটা ঘুরে ঘুরে দেখছে। তুয়া আর প্রত্যয় পাশাপাশি হাঁটছে। হঠাৎ প্রত্যয় তুয়ার দিকে তাকিয়ে বলল, জানিস তুয়া, আমি এখানে অনেকবার এসেছি। একটু ফ্রি হলেই আমি এখানে চলে আসতাম। কেন জানি এখানে আসলে আমার মনে খুব শান্তি বিরাজ করতো। প্রতিবার এখানে এসে নতুন নতুন তালা কিনতাম, তারপর তোর আর আমার নাম লিখে তালাটা ঝুলিয়ে চাবিটাই নদীতে ফেলে দিতাম। ঠিক কয়টা চাবি ফেলেছি তা বলার বাহিরে। যখন প্যারিসে এসে এই নদীতে চাবি ফেলার কথা শুনেছিলাম, তখন থেকে ভেবেছিলাম যতদিন এখানে আছি চাবি ফেলতেই থাকবো। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। আমি হোস্টেলে থাকতাম, আর সেখানে খুব কড়াকড়ি নিয়ম ছিল, একদমই বের হতে দিত না। একদিন হোস্টেল থেকে চুপি চুপি এখানে এসেছিলাম শুধু এই নদীতে চাবি ফেলতে। তখনকার এমন চিন্তা ভাবনাগুলো আমার কিশোর বয়সের অবুঝ মনের অবুঝ আচরণও বলতে পারিস। তখন এই কাজটা করে আমি কেন জানি খুব মজা পেতাম। ডাক্তারি পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফেরার আগেও এই চাবি ফেলার কাজটা আরও একবার করেছিলাম। প্রত্যয় মুচকি হেসেই তোয়া চুপ করে প্রত্যয়ের কথাগুলো শুনছে। প্রত্যয় যে এত কথা বলতে পারে তোয়ার জানা ছিল না, কারণ প্রত্যয় ঠান্ডা মেজাজের স্বল্পভাষীদের মধ্যে একজন। কিন্তু এই 1 মাসে তোয়া আজ এটা বুঝতে পেরেছে যে প্রত্যয় তোয়ার সাথে সব কথা শেয়ার করতে চায়। ওর সব ভালো লাগা মন্দ লাগা তোয়ার সাথে ভাগাভাগি করতে চায়। প্রত্যয় সব সময় তোয়াকে একটু বেশি প্রাধান্য দেয়। তোয়া প্রত্যয়ের প্রথম ভালোবাসা, আর তোয়াই এখন প্রত্যয়ের অর্ধাঙ্গিনী। প্রত্যয়ের বুকের বা পাশে যে শুধু তোয়ারই বসবাস। এজন্য হয়তো প্রত্যয়ের মনে তোয়ার জায়গাটা সবসময় স্পেশালভাবে তৈরিকৃত। কিন্তু তাছাড়া সবার সাথে প্রত্যয় প্রয়োজনের বেশি খুব একটা কথা বলে না। এটা তোয়া খুব ভালোভাবে খেয়াল করেছে। এরপর দুজনে আরো বেশ কয়েকটা জায়গা ঘুরে ফিরে দেখলো। প্রত্যয় কোথায় কি করত, কোথায় থাকতো, কোন কলেজে পড়েছে, এসব তোয়াকে দেখিয়ে তারপর বাসায় ফিরে গেল। আজকে সন্ধ্যার পর একটা পার্টি আছে, সেখানে প্রত্যয়ের ব্যাচের সব ডাক্তাররা উপস্থিত থাকবে। দুপুরে বাইরে থেকে ওরা খেয়ে এসেছে, এজন্য বাইরে থেকে এসেই দুজনে ফ্রেশ হয়ে নিল। তোয়া বেডের ওপর বসে এক মনে চুল আঁচড়াচ্ছিল। প্রত্যয় কিছু একটা ভেবে তোয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। প্রত্যয় ভেবেছিল তোয়া রেগে যাবে, কিন্তু তোয়া সেরকম কোনো কিছুই করলো না, বরং প্রত্যয়কে অবাক করে দিয়ে প্রত্যয়ের মাথার ঘন চুলের মাঝে তোয়া ওর আঙুল চালালো। প্রত্যয় খুব সাবধানতার সাথে ওর চোখের কোণায় জমে থাকা পানিটা মুছে নিল, আর উপর হয়ে তোয়ার কোমর জড়িয়ে শুয়ে পড়ল। আর প্রত্যয় মনে মনে বলল, ভালোবাসি রে জান পাখিটা, আমি তোকে খুব বেশি ভালোবাসি। আমার সবটুকু ভালোবাসা আমি তোকে দিতে চাই। আর জানিস, আমার এই অবুঝ মনটা বারবার তোর একটু ভালোবাসা পেতে চায়। আমার না তোর থেকেও এক সিন্ধু ভালোবাসা পাওয়ার বড্ড ইচ্ছে হয়। তুই যদি না পারিস তাহলে এক সিন্ধুর না হোক, আমাকে তুই এক বিন্দু ভালোবাসা দে না রে। আমি তোর এক বিন্দু ভালোবাসাটুকুকেই সযত্নে আমার সব ভালোবাসাটুকু দিয়ে আগলে রাখবো। খুব ভালোবাসি রে আমি আমার মিষ্টি বউটাকে। তুয়া পাখি, তুই কবে বুঝবি যে আমি তোকে সত্যি খুব ভালোবাসি? প্রত্যয়ের মাথায় তোয়া এখনো আঁকিবুকি করে যাচ্ছে। তোয়ার হাতের পরশে প্রত্যয়ের দু চোখ জুড়ে ঘুম নেমে এলো। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রত্যয় ঘুমিয়ে গেল। তোয়া ওইভাবেই বসে আছে, কিন্তু তোয়ার দৃষ্টি সিলিং ফ্যানের দিকে। তোয়ার মাথায় যেন এখন এত এত টেনশনের বোঝা চেপে বসে আছে। নিজে নিজে তোয়া অনেক কথা ওর মনে মনে আওড়াতে থাকলো। তারপর একটা সময় হাজার রকমের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে তোয়া নিজের ঘুমের দেশে পাড়ি দিল। সন্ধ্যার একটু আগে প্রত্যয়ের ঘুম ভেঙেছে। প্রত্যয় ওর পিঠে ভারী কিছু অনুভব করলো, আর উঠতে গিয়ে উঠতে পারলো না। প্রত্যয় বুঝতে পারলো তোয়ার কোলে মাথা রেখে এতক্ষণ নিশ্চিন্ত ঘুমিয়েছিল, আর তোয়া এইভাবে বসে থাকতে থাকতে নিজেও ঘুমিয়ে গেছে। তোয়া শেষ পর্যন্ত প্রত্যয়ের পিঠকেই ওর বালিশ হিসেবে ব্যবহার করেছে। তোয়ার এমন কাণ্ডে প্রত্যয় হাসলো। তারপর তোয়াকে ডেকে তুললো, আর এভাবে ঘুমালে তো ঘাড়ে ব্যথা পাবে। এরপর দুজনে ফ্রেশ হয়ে নিল।
হালকা কিছু নাস্তা সেরে সন্ধ্যায় সেই পার্টির জন্য প্রত্যয় আর তোয়া রেডি হয়ে নিল। রাত প্রায় 11:32 বাজে। প্রত্যয় আর তোয়া পার্টি থেকে কেবল বাসায় ফিরছে। আর আসার পর থেকে প্রত্যয় কেমন যেন করছে, একবার উঠছে একবার বসছে, পুরো রুম জুড়ে পায়চারি করছে, বারবার মুখে পানির ঝাপটাও দিচ্ছে। আর পানির ঝাপটা দেওয়ার ফলে কপালে পড়ে থাকা চুলগুলো ভিজে গেছে। তবুও প্রত্যয় যেন কিছুতেই শান্তি পাচ্ছে না। বারবার ওয়াশরুমে গিয়ে প্রত্যয় বমি করার চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো বমিও হচ্ছে না। তোয়া প্রত্যয়ের পেছন পেছন হাঁটছে আর বারবার প্রত্যয়কে জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু প্রত্যয় তোয়াকে কিছুই বলছে না। প্রত্যয়ের এমন ব্যবহারে তোয়া রেগে গিয়ে বলল, কি হয়েছে তোমার? সমস্যা কি? আমাকে বলছো না কেন? তোয়া রাগে চোটে প্রত্যয়ের কলার চেপে ধরেছে। প্রত্যয় অসহায় দৃষ্টিতে তোয়ার দিকে তাকিয়ে বলল, তোয়া প্লিজ এখন তুই অন্য রুমে চলে যা। আমার আপাতত মাথা কাজ করছে না। ক্ষণিকের সুখের কথা ভেবে আমি সারা জীবন তোর কাছে অপরাধী হয়ে থাকতে পারবো না। প্লিজ এখন তুই যাই রুম থেকে। প্রত্যয় বেডে বসে মাথা নিচু করে ও চুলগুলো শক্ত করে দুই হাতের মুঠে চেপে রেখে, কি সমস্যা কি তোমার? হঠাৎ এসব বলছো কেন? আর বুঝিয়ে না বললে কিভাবে বুঝবো আমি? এমন অস্বাভাবিক আচরণ করছো কেন তুমি? আমার কথা বুঝতে পারছিস না তুই? কেন বুঝতে পারছিস না? এখন আমার শরীর আর মস্তিষ্ক বলছে তোকে নিজের করে নিতে, পুরোপুরি নিজের করে পাওয়ার কথায় আমি এখন তোকে বলতে চাচ্ছি। দুটো শরীরের মিলনে এক আত্মায় পরিণত হওয়ার কথাই আমি তোকে বলেছি। আজকে আমার নিষিদ্ধ সব অনুভূতিগুলো আমার মস্তিষ্ক সহ আমার পুরো শরীর জুড়ে বিবরণ করে বেড়াচ্ছ তুমি। তোকে খুব কাছে পেতে চাইছি আমি। এবার তো বুঝেছিস আমার কথার মানে। এবার যা তুই, এখনই এই রুম থেকে যা। আমি ঝোঁকের বসে ভুল করতে চাচ্ছি না। প্রত্যয় এই প্রথম একটু জোরেই কথাগুলো বলল তোয়াকে। প্রত্যয়ের এমন কথা শুনে তোয়া শান্ত দৃষ্টিতে প্রত্যয়ের দিকে তাকিয়ে আছে, আর প্রত্যয় চুপ করে বসে আছে। তোয়া প্রত্যয়ের সামনে গিয়ে দাঁড়ালো আর দুই হাত দিয়ে প্রত্যয়ের মুখটা তুলল। প্রত্যয় চোখে চোখ রেখে শান্ত সুরে বলল, হঠাৎ এমন করার কারণ কি? প্রত্যয় একবার তোয়ার দিকে তাকিয়ে নিজেকে শান্ত করে বলল, আমি তোর কাছে কোনো কিছু লুকাইনি, আজকেও কিছু লুকাবো না। আসলে পার্টিতে আমার খাবারে আমার বন্ধুরা দুষ্টামি করে শরীরে উত্তেজনা সৃষ্টিকারী মেডিসিন মিশিয়েছিল, আর আমি না জেনে সেটা খেয়ে ফেলেছি। এখন আমার নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তোর সাথে এমন ব্যবহার করা আমার মোটেও উচিত হয়নি। এজন্য আমি সরি। প্লিজ তুই রাগ করিস না, আমি সত্যি সরি। আর এমন হবে না। প্রত্যয় অসহায় দৃষ্টিতে তাকিয়ে। তোয়া অবাক হয়ে প্রত্যয়ের দিকে তাকিয়ে আছে। আর ওর হতচ্ছাড়া বন্ধুগুলো এত অসভ্য কেন? এগুলো কোন পর্যায়ের অসভ্যতামি? বন্ধুরা ফাজলামি করবে এটা সাধারণ ব্যাপার। এটাও মনে রাখতে হবে ফাজলামি করবে ভালো কথা, তবে সেটা লিমিটের মধ্যে। প্রত্যয়ের বন্ধুদের করা এসব ফাজলামি মোটেও ভালো না, কারণ এখন মেডিসিনের প্রভাবে বেশি উত্তেজিত হয়ে গেলে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। প্রত্যয় এখন নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, বারবার মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। প্রত্যয় কিছু সময় নিশ্চুপ থেকে বলল, আমি রক্ত মাংসে গড়া মানুষ, আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে। আমি আবেগের বশবর্তী হয়ে এখন কোনো পদক্ষেপ নিতে চাই না, কারণ একটা ভুল হতে পারে আমার সারা জীবনে আফসোসের কারণ। তুয়া, আমি আমাদের বৈবাহিক জীবনের পথ চলার শুরুটা আবেগের বশীভূত হয়ে ভুল পথ অবলম্বন করে শুরু করতে চাই না। আজকে রাতটা আমি অন্য রুমে চলে যাচ্ছি। আর আমি যত বড় ডক্টর হই না কেন, আমিও তো একটা ছেলে। সবসময় যে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা আমার হাতে থাকবে এমনটাও কিন্তু নয়। তোয়া প্রত্যয়ের সব কথা মন দিয়ে শুনল। আসলে প্রত্যয়ের কথাগুলোতে যুক্তি আছে। তোয়া প্রত্যয়ের সামনে এসে বলল, তুমি তো বিবাহিত, তাহলে এত সমস্যা কিসের? তোমার তো বউ আছে, তাহলে কন্ট্রোলের কথা আসছে কোথা থেকে? প্রত্যয় শান্ত সুরে, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? বউ আছে তো কি হয়েছে? বউ থাকলে যে তাকে খুবলে খেতে হবে এমনটা তো না। আমি তো সেটা বলিনি। আমার জন্য তো তুমি এতদিন অনেক স্যাক্রিফাইস করলে, এবার আমাকেও আমার কিছু দায়িত্ব পালন করতে দাও। কেন কেন শুধু আমাকে পাপী বানাচ্ছ? তোয়া মাথা নিচু করে। প্রত্যয় ভুরু কুচকে, মানে? ওই হাদিসটা পড়নি? কোনো হাজবেন্ড যদি তার বউকে কাছে ডাকে আর সেই বউ যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, তাহলে রহমতের ফেরেশতাগুলো সেই বউয়ের প্রতি লানত অর্থাৎ অভিশাপ দিতে থাকে। তাহলে আমিও তো ওই পথের পথিকই হলাম। আমাকে তুমি বেহায় মেয়ে ভেবো না। আমি তোমার কথা ভেবেই এতগুলো কথা বললাম। আমি মুসলিম ঘরের মেয়ে, এসব হাদিস কিন্তু এমনি এমনি হয়নি। প্লিজ আমাকে তুমি ভুল বুঝো না। তোয়া মাথা নিচু করে,
প্রত্যয় নিশ্চুপ। প্রত্যয় আর কোনো কথা বলল না, টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুয়া মুখে যতই কথা বলুক, প্রত্যয় তবুও চায় না এমনভাবে তুয়াকে কাছে পেতে। প্রত্যয় শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। প্রায় 30 মিনিট হয়ে গেছে। তুয়া 2বার দরজায় নক করেছে, কিন্তু প্রত্যয় কোনো সাড়া শব্দ নেই। তো অনবরত নক করেই যাচ্ছে, কারণ 30 মিনিটের জায়গায় এখন 56 মিনিট হতে চলল। তুয়া এবার ভয়ে কেঁদেই দিয়েছে। তুয়া কাঁদছে আর প্রত্যয়কে ডাকছে, কিন্তু প্রত্যয় দরজাটাও খুলছে না আর কোনো সাড়া শব্দও করছে না। তুয়ার মনে কেন জানি একটা অজানা ভয় এসে হানা দিচ্ছে। তুয়া কেঁদেই বলল, আমি মন থেকে তোমাকে পারমিশন দিয়েছি। আমিও নতুন করে এবার শুরু করতে চাই। তুমি প্লিজ ওয়াশরুম থেকে বের হও। তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। আমি তোমাকে একবারই আর কিচ্ছু বলবো না। প্লিজ আমার উপর রাগ করো না। প্রত্যয় নিশ্চুপ। প্লিজ তুমি বের হও। আমাকে যদি এক বিন্দুতে পরিমাণ ভালোবেসে থাকো তাহলে প্লিজ বের হও। আমার ভয় লাগছে। প্লিজ আমার কথায় তুমি আর রাগ করো না, বের হও। প্রত্যয় দরজা খুলে দিল। তুয়া ওয়াশরুমের দরজাতে দাঁড়িয়ে প্রত্যয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। তুয়ার আচানক এভাবে ঝাঁপিয়ে পড়াতে প্রত্যয় ওয়াশরুমের দরজা ধরেই নিজেকে সামলে নিল। তুয়া ভয় পেয়ে শব্দ করে কাঁদছে। প্রত্যয় চুপ করে আছে। তুয়া প্রত্যয়কে ছেড়ে দিল আর ওর হাত টেনে সোফাতে বসালো। তুয়া টাওয়াল এনে প্রত্যয়ের মাথা মুছে দিল। তুয়া নাক টেনে কেঁদে যাচ্ছে আর প্রত্যয় তুয়ার কান্না দেখছে। তুয়া প্রত্যয়ের হাতে ড্রেস ধরিয়ে দিয়ে ওকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। এরপর তুয়া রান্নাঘরে গিয়ে কড়া করে চা আনলো। প্রত্যয় বের হয়ে বেডের উপর শুয়ে পড়ল। তুয়া এসে প্রত্যয়ের হাতে চায়ের কাপ ধরিয়ে দিল। প্রত্যয়ের ভেজা কাপড়গুলো তুয়া বারান্দায় মেলে দিয়ে আসলো। এরপর হুট করে তুয়া প্রত্যয়ের কোলে বসে পড়ল আর ঘাড় ঘুরিয়ে প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল, প্রথম ভালোবাসার কথা কখনো একেবারে ভোলা যায় না। মনের কোনো এক কোণে সেটা রয়েই যায়। তুমি আমার প্রথম ভালোবাসার মানুষ নও, কিন্তু তুমি আমার হাজব্যান্ড। আর হাজব্যান্ড হলো একটা মেয়ের বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তুমি কেন আমার বিবেকের কাছে আমাকে খারাপ বউ বানাচ্ছ? আমি তো তোমাকে আমার হাজব্যান্ড হিসেবে মেনে নিয়েছি। আমি তোমার বউ। সেক্ষেত্রে তোমার সব দায়িত্ব তো আমারই। আজকের পর থেকে আমি খুব ভালো বউ হয়ে দেখাবো। তুমি দেখে নিও, আমার নামে তুমি তখন আর কোনো অভিযোগ করতে পারবে না। অনেক কাহিনী তো হলো। আমি এবার সব কিছু স্বাভাবিক করতে চাই, সাথে আমাদের এই পবিত্র সম্পর্ককে নতুন রূপ দিতে চাই। তুয়া কথাটা বলে প্রত্যয়ের কপালে আদর দিল। প্রত্যয়ের চোখে পানি ছলছল করছে। তুয়া মুচকি হেসে প্রত্যয়কে জড়িয়ে ধরল। প্রিয়মকে তুয়া হারিয়েছে, কিন্তু প্রত্যয়কে কিছুতেই হারাতে পারবে না। তুয়া এখন নিজের বিবেকের কথা শুনছে। এই একটা মাস তুয়া নিজেই নিজের কাছে প্রশ্নবিদ্ধ ছিল, আর শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত নিয়েছে যে তুয়া কোনোভাবে প্রত্যয়কে আর কষ্ট পেতে দেবে না। প্রিয়মের এই শেষ চাওয়াটাও তুয়াকে পূরণ করতেই হবে। আর প্রিয়মের শেষ চাওয়াটা ছিল প্রত্যয়কে ভালো রাখা। তুয়া শুধু প্রিয়মের কথা রাখতে না, বরং মন থেকে প্রত্যয়কে হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছে। তুয়া ওর ভাগ্যকে মেনে নিচ্ছে। ওর আর প্রত্যয়ের পবিত্র সম্পর্কটাকে মূল্য দিতে চাচ্ছে। তিনজনে এভাবে আর কত দগ্ধ হবে। কেউ ভালোবাসার মানুষ পেয়েও কষ্ট পাচ্ছে, আর কেউ না পেয়েও কষ্ট পাচ্ছে। এভাবে তো আর সারা জীবন চলে না। কঠিন বাস্তবতার সম্মুখীন তো ওদের হতেই হবে। একদিন না একদিন এই নিষ্ঠুর খেলার সমাপ্তি তো ঘটাতেই হবে। এজন্য তুয়া এই পথটাকে বেছে নিয়েছে। তুয়ার কথাগুলো শুনে প্রত্যয় তুয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। প্রত্যয় এখন যেন ওর বাকশক্তি হারিয়ে ফেলেছে। এতদিনের চাওয়াটাও যে এমন অনাকাঙ্ক্ষিত মুহূর্তে এসে পূরণ হয়ে যাবে, এটা প্রত্যয় কল্পনাও করেনি। প্রত্যয় মনে মনে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাচ্ছে। তুয়া যে এত দ্রুত নিজেকে সামলে নেবে, এত সহজে সবটা মেনে নেবে, এটা প্রত্যয় কল্পনাতেও ভাবেনি। তুয়া প্রত্যয়ের কানে কানে বলল, তাই বলে এত সহজে আমার নাগাল পাবেন না ডক্টর সাহেব। এর জন্য কিন্তু মূল্য দিতে হবে। এর জন্য আপনার কি লাগবে শুনি? আমি আপনাকে সব মূল্য দিতে রাজি আছি, আর সেটা বিনা বাক্যে। প্রত্যয় তুয়ার নাক টেনে, একটা ফুল গাছকে অনেক যত্ন করার পর একটা পবিত্র ফুলের কলি ফুটে, তেমনি আমার শরীরটাকেও আমি কত সাবান, লোশন, কত কি ব্যবহার করে কত যত্ন করেছি। আর আপনি এসে এত সহজে সবটা নিজের দখল করে নেবেন, আমি তা তো হতে দিব না। তুয়ার মুখে দুষ্টু হাসি। ওহো, তাই তো। এখন কি চাই বলুন তো? কি করলে আমার ফুলটাকে আমি চিরদিনের জন্য শুধু আমার করে পাবো? প্রত্যয় তুয়ার কাঁধে থুতনি রেখে, এই জন্য বিল পরিশোধ করতে হবে আপনাকে, আর এর মূল্য হিসেবে আপনাকে অমূল্য কিছু দিতে হবে। সেটা আর কোনোদিনও ফেরত চাইতে পারবেন না, আর না অন্য কাউকে দিতে পারবে। আপনার কি চাই সেটা তো বলুন। আপনার সবটুকু ভালোবাসা আমার চাই। আপনার প্রতি শুধু আমার অধিকার থাকবে।
কোনোভাবেই আমাকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। আমি ছাড়া আপনার এই বুকের বাঁ পাশে আর অন্য কাউকে জায়গা দেওয়া যাবে না। এবার বলুন, দিতে পারবেন কিনা? রাজি থাকলে 1 চাপুন, আর না হলে 2 চাপুন। প্রত্যয় তুয়ার 2 গাল ধরে আদরের স্বরে, তাই বুঝি আমার বুকের বাঁ পাশে শুধু আমার তোয়া পাখিটা আছে, আর সেই থাকবে সারা জীবন। তুই তো আমার হৃৎপিণ্ড। একটা মানুষ যেমন তার হৃৎপিণ্ড ছাড়া বাঁচতে পারে না, তেমনি আমি তোকে ছাড়া একেবারে নিঃস্ব। আমি যে তোকে ছাড়া বাঁচার কথা ভুলেও কল্পনাতে আনতে পারি না। ঠিক আছে বৎস, তোমার এই আবদারখানা মঞ্জুর করা হলো। তারপরেও বলবো, ডক্টর সাহেব, তুমি আমার মন পাবে কিন্তু শরীর পাবে না। ও তাই না বালিকা, তোর মনটাই আমার বড্ড বেশি প্রয়োজন। শরীর হিসাবটা না হয় তোলাই রইল। প্রত্যয় কথাটা বলতে বলতে তুয়ার কাঁধে একটা কামড় বসিয়ে দিল। তুয়া চোখ মুখ খিচে প্রত্যয়ের দিকে তাকিয়ে থাকলো। প্রত্যয়ের মুখে দুষ্টু হাসি, আর ওর চোখে মুখে সুখের আভাস। তুয়া প্রত্যয়ের বুকে একটা কিল বসিয়ে বলল, তোমাকে যতটা ভদ্র মনে হয় তুমি মোটেও ততটা ভদ্র নও। তোমাকে দেখে সবাই ভাবে তুমি শান্ত আর ভদ্র ছেলে। এটা একদম ভুল তথ্য। তুমি খুব দুষ্ট একটা ছেলে। অনেকে বলে যে দেখতে যত বেশি ভদ্র, 4 দেওয়ালের মাঝে সে তত বেশি দুষ্ট। তুমিও তেমন। তুয়া মুখ ভেঙচি দিয়ে তুয়ার কথা শুনে প্রত্যয় হো হো করে হেসে দিল। তুয়া প্রত্যয়ের এমন মন খোলা হাসি খুব কম সময় দেখেছে। প্রত্যয় হাসলে যে ওকে দেখতে এতটা সুন্দর দেখায়, এটা তুয়ার জানা ছিল না। আর এটাও সত্যি, তুয়া প্রত্যয়কে ভালোভাবে কোনোদিন খুঁটিয়ে দেখেইনি। এজন্য প্রত্যয়ের বিষয়ে অনেক কিছুই তুয়ার অজানা থেকে গিয়েছে। তুয়া প্রত্যয়কে এভাবে হাসতে দেখে নিজেও হেসে দিল। তুয়া প্রত্যয়ের কোল থেকে নামার জন্য ছটফট করছে, আর প্রত্যয় তুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। প্রত্যয় ছোটার জন্য কানের কাছে মুখ নিয়ে স্লো ভয়েসে বলল, এতদিন আপনি আমার নাগালের বাইরে ছিলেন, এখন থেকে আপনি শুধু আমার পাখি। এবার থেকে আমার বুকের বাঁ পাশে আপনাকে বন্দি করে রাখবো, আর কোথাও আপনাকে যেতে দিব না। এবার থেকে এই দুষ্ট ছেলেটার সব অত্যাচার আপনাকে সহ্য করতে হবে, বুঝলেন বাবুরাম্মু? তুয়া আর প্রত্যয় মিলে ঠিক করলো, আর 5টা হাজবেন্ড ওয়াইফের মতন ওদের সম্পর্কটাও এবার স্বাভাবিক করে নেবে। এরপর প্যারিসে আর কিছুদিন থেকে ওরা বাংলাদেশে ফিরে গেল। মাঝে মাঝে দুজনে ঘুরতে যাওয়া, তুয়া ছোট ছোট আবদার, খুনসুটি, ঝগড়া এসব করে ওদের দিন কাটছে। তুয়া ওর মতন করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। প্রত্যয় হসপিটালে যতই ব্যস্ত থাকুক, তার মধ্যেও তুয়ার প্রতি প্রত্যয়ের ভালোবাসাটা একটুও কমেনি, বরং দিন দিন আরো বেড়ে গেছে। তুয়া এখনো প্রত্যয়কে ওর সে ছোটবেলার পুতুলের ব্রেসলেটটাকে সযত্নে তুলে রাখতে দেখেছি। তুয়া এখন জানি কেন প্রত্যয়কে প্যারিসে যেতে হয়েছিল। তুয়া এটাও জানি প্রত্যয় ছোটবেলা থেকেই ওকে ভালোবাসে। তুয়া প্রত্যয়ের ডায়েরি পড়ে আরো অনেক অজানা তথ্য জেনেছে, সেগুলো তুয়ার কাছে একদম অজানা ছিল। তুয়া ছোটবেলায় প্রত্যয়ের যে হাতে কামড় দিয়েছিল সেই দাগটা আজও রয়ে গেছে, আর এটা নিয়ে প্রত্যয় তুয়াকে খেপাতে থাকে। তুয়া রেগে গেলে প্রত্যয় তখন মুচকি হাসে। এখন প্রত্যয় আর তুয়া যথেষ্ট সুখী। ওদের দুজন দুজনের প্রতি রয়েছে অসীম ভালোবাসা আর অগাধ বিশ্বাসের সমাহার। প্রায় 6 বছর পর। মাম্মা, আমি বাবার সাথে কথা বলবো। এখনই বাবাকে ফোন দাও। এখন মানে এখনই। তোমার বাবা এখন ব্যস্ত আছে। তোমার বাবা তোমার সাথে পরে কথা বলবে। এখন তাড়াতাড়ি খেয়ে নাও, আর লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো তো আব্বু। না না, আমি আগে বাবার সাথে কথা বলবো। তুমি ফোন দাও, এখনই ফোন দাও বাবাকে। বাপের মতোই খাটাস হচ্ছে দিন দিন। মন চাই আমি এদের অত্যাচারে বনবাসে চলে যাই। তুয়া মনে মনে। তুয়া ওর ছেলের জেদের কাছে হার মানল, আর প্রাণের বাবাকে ভিডিও কল করলো। প্রাণ তুয়ার হাত থেকে ফোন কেড়ে নিল। ফোনের অপর পাশের মানুষটা কল রিসিভ করলো, তবুও প্রাণের মুখে হাসির রেখা দেখা দিল না। তুয়া ওখানে আর না থেকে চলে গেল, আর প্রাণ ওর বাবার সাথে কথা না বলে চুপ করে থাকলো। প্রাণের মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। ওর অসম্ভব মায়াবী চোখ দুইটা আর গোলুমোলু দুইটা গাল, আর রাগে নাক আর ফর্সা কান দুইটা লাল হয়ে আছে। প্রাণকে এখন দেখেই বোঝা যাচ্ছে সে কোন কারণে রেগে আছে, আর একবার রেগে গেলে ওর রাগ ভাঙাতে সবার কাল ঘাম ছুটে যায়। এতটুকু একটা বাচ্চা, কিন্তু ওর রাগ আর জেদের দিক দিয়ে সবাই ওর কাছে কাবু। প্রাণ ঠিক কার মতন হয়েছে এটা বলা মুশকিল, কারণ প্রাণকে এখন দেখেই বোঝা যায় প্রাণ বড় হলে একদম স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ হবে, যেটা এই বয়সের বাচ্চাদের মধ্যে দেখা যায় না বললেই চলে। প্রাণকে চুপ থাকতে দেখে ওর বাবা হাসি হাসি মুখে আদরে সুরে বলল, আমার প্রিন্স চার্মিং কি করছে?
সে কি খেয়েছে নাকি এখনো না খেয়ে আছে শুনি? প্রিয়ম হাসি হাসি মুখেই, বাবা, আমি এই শুধু দুইটা কথা বলবো, তুমি কি দুদিনের মধ্যে দেশে আসতে পারবে? হঠাৎ এমন কথা বলছো কেন সোনা বাবাটা? হ্যাঁ, আর না হলে না বলে দাও। আর তাও বলতে না পারলে আমি এখন রাখছি। এই না না বাবা, আমি আসবো তো বাংলাদেশে, 2 দিনের মধ্যেই আসবো। লাফিয়ে উঠেই, সত্যি? হুম। ইয়াহু! প্রাণ খুশিতে লাফাচ্ছে আর প্রিয়ম প্রাণের মুখ পানে চেয়ে আছে। এই প্রাণ এখন প্রিয়মের বেঁচে থাকার অবলম্বন। এই 6 বছরে অনেক কিছু বদলে গেছে, আরো কত সত্যের উন্মোচন ঘটেছে। প্রিয়ম যে যারুর সন্তান না, এটা প্রিয়মের মা নিজের মুখে স্বীকার করেছে। স্বার্থের লোভে আর অহংকারে বশীভূত হয়ে উনি প্রিয়মকে যারুর সন্তান বলেছিল, কিন্তু এটা সম্পূর্ণরূপে মিথ্যা। প্রিয়ম ওর ফুপির সন্তান না। প্রিয়মের ফুপির ছেলে 1 মাস বয়সে মারা গেছে, আর সেই ছেলেকে উদ্দেশ্য করে প্রিয়মের ফুপি ওই চিঠিটা লিখেছিল। আর এই চিঠিটাকেই প্রিয়মের মা তোয়াকে দেখিয়েছিল। পরে প্রিয়মের ফুপি এসে সব সত্যিটা সবাইকে জানিয়েছিল। এত কিছুর পরও প্রিয়ম ওর আম্মু আব্বুকে কিছুই বলেনি। রশ্মির সাথে প্রিয়মের বিয়ে দেবে বলে ওনারা রশ্মির বাবার থেকে অনেক টাকা নিয়েছিল। ব্যাংক থেকে লোন নিয়ে নিজেদের বিজনেস দাঁড় করাতে চেয়েছিল। ভাগ্যের পরিহাসে বিজনেসে লস গেল, আর প্রিয়মের সাথে রশ্মির বিয়েটা হলো না। তাই রশ্মির বাবা প্রিয়মের বাবার নামে কেস ফাইল করে। আর এইভাবে চারিদিক থেকে ধস নেমে প্রিয়মের বাবা রাস্তায় নেমে দাঁড়ায়। ব্যাংক থেকে লোকেরা এসে ওদের বাড়িটাও দখল করে নেয়। ওনারা এখন জান্নাতের বাগান নামক বৃদ্ধাশ্রমটাই থাকে। একটা সময় ওনারা এসে বৃদ্ধাশ্রমের মানুষগুলোকে ছোট লোক বলে আখ্যায়িত করেছিল। প্রিয়ম সবটাই এখন ফিরিয়ে দিয়েছে, ওর বাবা মায়ের হারিয়ে যাওয়ার সম্পদ। কিন্তু ওনারা এখন অনুশোচনা নামক আগুনে দগ্ধ। এত সম্পদ ফিরে পাওয়ার পরেও ওনারা ইচ্ছে করে বৃদ্ধাশ্রমে থাকে। এটা ওনাদের অনুশোচনার ফল বলা যেতে পারে। আর অনুশোচনা থেকে বড় শাস্তি আর এই পৃথিবীতে নেই। মিশি আর সাদের বিয়ে হয়ে গেছে। প্রিয়ম এটাও জেনেছে যে ওর গাড়ির ব্রেক ফেল করেছিল আকাশ, আর গাড়িতে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল ওর আম্মুর ভাড়া করা লোকেরা। আগের সব রহস্যের উন্মোচন ঘটেছে, আর এত সব মিথ্যার আড়ালে আর এখন সব সত্যের সূর্য উদয় হয়েছে। ওদের জীবনে এসেছে নতুন সকালের আগমন। প্রিয়ম এখন সুইজারল্যান্ডেই থাকে। ওইখানেই নতুন করে নিজের পরিচিতি তৈরি করেছে। আল্লাহর রহমতে যশ আর খ্যাতির কোনো কিছুর অভাব নেই প্রিয়মের। আর পাওয়া না পাওয়ার হিসেবের খাতা প্রিয়ম অনেক আগে চুকিয়ে ফেলেছে। আগের অতীত নিয়ে প্রিয়ম আর ভাবে না। এর মধ্যে প্রিয়ম একবার দেশে ফিরেছিল তোয়ার ডেলিভারির দিন। সেদিন প্রিয়ম নিজেকে ধরে রাখতে পারেনি। সেদিন তোয়ার জন্য ছুটে এসেছিল বাংলাদেশে। তোয়ার ডেলিভারির দিনে কয়েক মুহূর্ত আগে প্রত্যয়ের ইমার্জেন্সি একটা হার্টের পেশেন্ট আসে। তোয়ার কপালে আদর দিয়ে তোয়াকে অনেক সাহস জুগিয়েছে প্রত্যয়। এরপর তোয়াকে ওটিতে ঢুকিয়ে প্রত্যয় সে পেশেন্টের অপারেশন করতে চলে যায়। প্রত্যয় একজন ডাক্তার, সেও দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। আল্লাহর ওপর ভরসা আর প্রিয়মের ওপর সব দায়িত্ব দিয়ে প্রত্যয় চলে গিয়েছিল। সেদিন প্রত্যয় ওপরে ওপরে শক্ত থাকলেও কতটা যে অসহায় বোধ করেছিল এটা কেউ না বুঝলেও প্রিয়ম প্রত্যয়ের চোখকে ফাঁকি দিতে পারেনি। প্রত্যয় যাওয়া 30 মিনিট পর একটা নার্স কোলে করে ছোট্ট একটা চাঁদের কণা নিয়ে আসলো। শুভ্র টাওয়ালে পেঁচানো একটা চাঁদের কণা। প্রত্যয়ের কথা মতো নার্স প্রিয়মের হাতে ছোট্ট প্রাণকে তুলে দিয়েছিল। প্রিয়ম সেদিন খুব কেঁদেছিল। উপস্থিত সবাই প্রিয়মের কান্না দেখে কেঁদেছিল। প্রিয়ম যে ঠিক কতটা খুশি হয়েছিল সেটা ওর মুখের হাসি আর চোখের খুশির অশ্রু দেখেই সবাই বুঝেছিল। আর সেদিনই প্রিয়ম ছোট্ট বাবুর নাম রেখেছিল প্রাণ। 4 ঘন্টা পরে প্রত্যয় কোনো মতে ড্রেস বদলে দৌড়ে আসি তোয়ার কাছে। তোয়াকে কেবিনে দেওয়া হয়েছে। সবাই তোয়ার সাথে কথা বলছে, আর প্রিয়ম কেবিনের এক কোণে বসে প্রাণের দিকে তাকিয়ে আছে। প্রত্যয় তোয়ার কাছে গিয়ে নিজে একবার চেক আপ করে নিল, কোনো সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞাসা করলো। এরপর বাবুর কাছে গেল। প্রিয়মের কোল থেকে প্রত্যয় যখন বাবুকে নিল, প্রিয়মের কেন যেন খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল প্রাণ প্রিয়মের নিজের ছেলে, আর সেই কলেজের টুকরা ছেলেকে প্রত্যয় নিয়ে যাচ্ছে। প্রত্যয় ছেলের কপালে আদর দিল আর বুকের সাথে জড়িয়ে ধরল। এরপর প্রিয়মের দিকে তাকিয়ে বলল, প্রিয়ম, আমাদের এই প্রিন্সের নাম কি দেওয়া যায় বলো তো? ও তো আপনাদের প্রাণ, ওর নাম প্রাণ রাখলে কেমন হয়? ওর নাম রাখি ওয়াসিক সাফায়েত প্রাণ। আমার নাম ওয়াসিক রায়হান প্রত্যয়। আর তোমার নাম তাশফিক সাফায়েত প্রিয়ম। আমার নামের থেকে ওয়াসিক নিলাম, আর তোমার নাম থেকে সাফায়েত নিলাম। আর আমাদের দুজনের নিকনেম প্রো থেকে নিলাম প্রাণ। আমি একা জ্বালাতন সহ্য করব তা তো হবে না, তোমাকেও
ওর সব অত্যাচার সহ্য করতে হবে। এটা আমাদের দুজনেরই ছেলে, তাই না বাবাটা? এরপর থেকে প্রাণের প্রতি প্রিয়ামের এক অদ্ভুত টান তৈরি হয়েছে। সুইজারল্যান্ডে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রিয়াম প্রাণকে অনেকক্ষণ বুকের সাথে জড়িয়ে রেখেছিল। সুইজারল্যান্ড যাওয়ার পর প্রিয়াম ল্যাপটপের সামনে বসে প্রাণকে দু চোখ ভরে দেখত, কথা বলতো। এইভাবেই দিন যেতে যেতে 6টা বছর কেটে গেল। আগে প্রিয়াম একা কথা বলতো, আর এখন সে ছোট্ট প্রাণ প্রিয়ামের সাথে হাজার হাজার কথার ঝুলি খুলে বসে। প্রিয়ামের প্রতি প্রাণের অদ্ভুত একটা টান আছে। কয়েক ঘন্টা দুজন কথা না বললে যেন পাগল হয়ে যায়। বেশ কয়েকদিন ধরে প্রাণ বায়না ধরেছে প্রিয়ামকে দেশে আসতে হবে, আর প্রিয়ামকে রাজি করানোর জন্য প্রাণ না খেয়ে আছে। আর প্রিয়ম ছেলের আবদার মেটাতে এবার দেশে ফিরতে রাজি হয়েছে। 2 দিন পর প্রিয়ম বাংলাদেশে আসলো। তুয়া আর প্রাণ এয়ারপোর্টে এসেছে প্রিয়মকে নিতে। প্রিয়ম টলি হাতে নিয়ে সামনের দিকে এগোতে প্রাণ দৌড় দিল প্রিয়মের দিকে। প্রাণকে দেখে প্রিয়ম হাঁটু গেড়ে বসে পড়ল, আর প্রাণ প্রিয়মের বুকে ঝাঁপিয়ে পড়ল। প্রিয়মের মরুভূমিতে পরিণত হওয়া বুকের হাহাকারটা যেন নিমিষেই মিটে গেল। প্রিয়ম প্রাণের কপালে আদর দিয়ে বলল, আমার বাবাটা কেমন আছে? আমি এখন অনেক ভালো আছি। চলো চলো, আগে বাসায় চলো। তোমার সাথে আমার কথা আছে অনেক, তুমি কি জানো? প্রিয়মের হাত টেনে ধরেই ওকে সোনা বাবাটা, চলো। প্রিয়ম প্রাণকে কোলে তুলে নিল, আর এক হাতে টলি নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। তুয়া এতক্ষণ দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছিল। প্রিয়ম তুয়ার দিকে তাকিয়ে বলল, কেমন আছিস? তুয়া বলল। ভালো আছি। এরপর ওরা গাড়িতে গিয়ে বসলো। প্রিয়ম ঘাড় ঘুরিয়ে তুয়াকে বলল, ভাই কি হসপিটালে? তুয়া পেছনের সিটে আর প্রিয়ম ড্রাইভারের পাশে, আর প্রাণ প্রিয়মের কোলের ওপর। তুয়া প্রিয়মের কথা শুনে বলল, হ্যাঁ। প্রিয়ম আর কিছুই বলল না, তাই তুয়াও আর কোনো কথা বাড়ালো না। প্রাণ তো প্রিয়মকে পেয়ে খুশিতে আটখানা। এরপর বাসায় ফিরে ওরা ফ্রেশ হয়ে নিল। প্রিয়মের সাথে প্রাণও আছে ওর রুমে। একটু পরে কলিং বেল বেজে উঠল। তুয়া গিয়ে দরজা খুলে দিল, আর মুখ ভেঙচি দিল। প্রত্যয় মুচকে হেসে জুতা খুলে রাখলো। তুয়া প্রত্যয়ের গলা জড়িয়ে ধরে প্রত্যয়ের পায়ের ওপর পা রেখে উঠে দাঁড়ালো। প্রত্যয় আশেপাশে তাকালো, তারপর তুয়ার কোমর ধরে ওইভাবে তুয়াকে নিয়ে গুটি গুটি পায়ে হেঁটেই রুমের দিকে নিয়ে গেল। রুমে এসে তুয়া নেমে গেল। প্রত্যয় তুয়াকে ধরে বলল, আমার পারিশ্রমিক কে দিবে শুনি? তুয়া মুচকি হেসে প্রত্যয়ের কপালে একটা আদর দিয়ে দিল। প্রত্যয় প্রিয়মের সাথে দেখা করলো। প্রত্যয়কে দেখে প্রাণ প্রত্যয়কেও একটা আদর দিল। প্রিয়মকে আবার আদর দিতে ভুল করেনি প্রাণ। এরপর সবাই একসাথে খেতে বসলো। প্রাণ প্রিয়মের হাতে একবার খাচ্ছে, আর একবার প্রত্যয়ের হাতে খাচ্ছে। প্রাণ প্রিয়মকে বাবা ডাকে, আর প্রত্যয়কে বাবার ডাকে। প্রত্যয় খেতে খেতে প্রিয়মকে জিজ্ঞেস করলো, প্রিয়ম দেশে আসতে চাও না কেন? প্রিয়ম বলল সে এখন নাকি প্রাণকে রেখে যেতে ওর কষ্ট হয়, তাই প্রিয়ম দেশে ফেরে না। এই কথা শুনে প্রত্যয় বলল, মন চাইলে তোমার সাথে প্রাণকে নিয়েও যেতেও পারো। তুমিও ওর বাবা, ওর প্রতি তোমারও অধিকার আছে। আমি আগেই বলেছি, প্রাণ তোমারও ছেলে। বাবাই, আমি তাহলে এবার বাবার সাথে যাব। তুমি যেতে চাইলে অবশ্যই যাবে বাবা। প্রিয়ম কিছু বলল না, তবে প্রত্যয়ের কথা শুনে প্রত্যয়ের মা বাবা নারাজ হলো। তুয়াও কিছু বলল না, কারণ তুয়া জানে প্রত্যয় কোনো কিছু না ভেবে কিছু করবে না। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল, আর প্রত্যয় গেল ওর বাবা মায়ের রুমে। প্রত্যয় ওর বাবাকে বলল, বাবা তোমার মনে আছে প্রথমবার আমি প্যারিসে যাওয়ার সময় বলেছিলাম ফিরে এসে আমি যা চাইবো আমাকে তাই দিতে হবে? আজকে আমি সেই চাওয়াটাই তোমার চাইতে এসেছি। তোমার কি চাই আব্বু, আমাকে বলো। আমি প্রাণকে প্রিয়মের কাছে একেবারে দিয়ে দিতে চাই। প্লিজ তুমি দ্বিমত করো না। আব্বু, এটা তো টাকায় কেনা জিনিস না। প্রাণ হলো তোমার সন্তান, তোমার রক্ত। আমরা যাকে ভালোবাসি তাকে আমাদের বুকের বাঁ পাশে জায়গা দিই। মন প্রাণ উজাড় করে ভালোবাসি। তাকে এতটাই ভালোবাসি যে তাকেই বেঁচে থাকার অবলম্বন করতে চাই। বাবা, একটা সময় প্রিয়ম চাইলেও কিন্তু তোয়াকে ওর কাছে নিয়ে যেতে পারত। আজকে প্রিয়মের জায়গায় আমিও থাকতে পারতাম। প্রিয়মের বাঁচার একমাত্র অবলম্বন ছিল তুয়া, কিন্তু প্রিয়ম তুয়া আর আমার ভালোর জন্য নিজে আমাদের মাঝে থেকে সরে গিয়েছে। বাবা, আমি মহৎ হওয়ার জন্য এসব বলছি না। আমি প্রিয়মকে বাঁচার একটা অবলম্বন দিতে চাচ্ছি। আমি আর তুয়া চাইলে আবার বেবি নিতে পারবো, কিন্তু প্রিয়ম বিয়ে নামক সম্পর্কে আবদ্ধ হতে রাজি না। ওকে আমি রাজি করাতে পারিনি। ওকে আমি অনেক বুঝিয়েছি,
বাবা প্রিয়ম আমার কেউ না, আবারও আমার অনেক আপন কেউ। প্রাণ যদি থাকতে না চায় ওখানে? প্রাণ প্রিয়মকে ছাড়া কিছু বোঝে না। আমি জানি প্রাণ পারবে থাকতে, কারণ আমি প্রাণকে প্রিয়মের প্রতি একটা টান অনুভব করতে দেখছি। আর আর প্রিয়ম প্রাণকে খুব ভালোবাসে, একদম নিজের ছেলের মতো। বাবা আমি তোমার থেকেই তো শিখেছি, সব সময় হাত চিত না করে উপরও করতে হয়, সব সময় পাওয়ার আশা না করে কিছু দেওয়াও শিখতে হয়। প্রত্যয়ের বাবা মাকে বোঝালো। প্রতিবারের মতন এবারও ওনারা প্রত্যয়ের যুক্তির কাছে হেরে গেল। আর প্রত্যয় সবার সামনে এটাই বলল, প্রাণ প্রিয়মের সাথে সুইজারল্যান্ড যাচ্ছে। এই কথাটা শুনে প্রাণ তো খুব খুশি। তুয়া কেঁদেছিল, একমাত্র ছেলে বলে কথা। কিন্তু প্রত্যয় তুয়াকে অনেক যুক্তি দেখিয়েছে। তুয়া 2 মাসের প্রেগনেন্ট। প্রত্যয় প্রিয়মকেও ওর মতন বুঝিয়েছে, তাই প্রিয়ম না করতে পারেনি। প্রিয়ম মনে মনে খুব খুশি, কারণ এবার প্রিয়মও সত্যি প্রাণকে চায়। 2 সপ্তাহ পর বাংলাদেশ থেকে প্রাণ আর প্রিয়ম সুইজারল্যান্ড চলে যাচ্ছে। এয়ারপোর্টে সবাই দাঁড়িয়ে আছে। তুয়া প্রাণকে বুকের সাথে জড়িয়ে ধরল। প্রত্যয় প্রাণকে আদর দিল। তারপর প্রত্যয় প্রিয়মকে জড়িয়ে ধরে মনে মনে বলল, কলিজায় জায়গা দেওয়া প্রিয় মানুষটাকে অন্য কাউকে দিলে যে বুকের ভেতর কতটা রক্তক্ষরণ হয় আমি আজ বুঝতে পারছি। তোয়াকে আমার কাছে রেখে যাওয়ার সময় তোমারও সেদিন এমনটাই হয়েছিল। আমি একদিন তোমার বেঁচে থাকার অবলম্বনটাকে তোমার থেকে নিয়েছিলাম, আর আজকে আমি আমার কলিজাটাকে তোমার বাঁচার অবলম্বন করে দিলাম। দোয়া করি খুব ভালো থেকো। এরপর প্রিয়ম প্রাণকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। আর প্রাণ প্রত্যয় আর তুয়াকে হাত নাড়িয়ে টাটা দিচ্ছে আর হাসছে, অর্থাৎ আমি চলে যাচ্ছি, তোমরা আমাকে আর বকা দিতে পারবে না। প্রিয়মের মুখে বিশ্বজয় করার হাসি। প্রিয়ম এবার ভালো থাকবে তার প্রাণকে নিয়ে। এবার প্রিয়মও পেল নতুন করে বাঁচার অবলম্বন। বাবা আর ছেলে মিলে নতুন করে ভালো থাকার শক্তি উদয় করবে। তুয়া ছলো চোখে প্রাণের দিকে চেয়ে আছে। প্রত্যয় ওর চোখের পানিটা সতর্কতার সাথে মুছে দিল আর তুয়াকে নিয়ে এয়ারপোর্ট থেকে চলে এলো। ওরা বাসায় ফিরে এলো। তুয়া ওয়াশরুম থেকে বের হলো আর দেখলো প্রত্যয় চোখের ওপর হাত রেখে শুয়ে আছে। তুয়া জানে প্রত্যয় কাঁদছে। প্রত্যয়ের যে কলেজা ছিল প্রাণ, কতটা কষ্ট বুকে নিয়ে প্রত্যয় এমন পদক্ষেপ নিয়েছে এটা শুধু প্রত্যয়ই জানি। তুয়া ওইখানে দাঁড়িয়ে ধরা গলায় বলল, প্রাণ তো চলে গেল, আমি তো আছি, তাই না? আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমাকে কি একটা নিরাপদ আশ্রয় দেওয়া যাবে? আমাদের কি আগের মতো আগলে রাখা যায় না? সব কষ্ট ভুলে আমার জন্য কি ভালো থাকা যায় না? যেখানে কোনো রহস্য নেই, মিথ্যে নেই, চাওয়া পাওয়ার হিসেব নেই, আমাকে কি এমন একটা জায়গায় স্থান দেওয়া যায় না? তুয়ার কথা শুনে প্রত্যয় উঠে বসলো। তুয়ার দিকে তাকালো কিন্তু কিছু বলল না। তবে প্রত্যয় ওর ডান হাতটা বুকের বাঁ পাশে রাখলো। তুয়া ওর উত্তর পেয়ে গেছে, এজন্য তুয়া দৌড়ে এসে প্রত্যয়ের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। আর প্রত্যয় তুয়ার মাথাটা ওর বুকের বাঁ পাশে রাখলো। এই একটা জায়গা যেখানে শুরুতেই তুয়ার বসবাস আর শেষটাতেও। তুয়া খুব কাছে প্রত্যয়ের শার্ট খামচে ধরে। যত যাই হয়ে যাক প্রত্যয়ের বুকে তুয়া আছে, আর তুয়াই থাকবে। তুয়ার দুচোখ থেকে ঝরে যাচ্ছে সুখের অশ্রু। ওর ভাগ্যে যে এত সুখ ছিল তুয়ার জানা ছিল না। প্রত্যয় মৃদু সুরে বলল, ভালোবাসি। এটা শুনে তুয়ার মুখে হাসি ফুটলো। আজকে তুয়ারও চিৎকার করে বলতে ইচ্ছা করছে, হ্যাঁ, আমি একদিন আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি, কিন্তু আজ আল্লাহ আমাকে সব দিয়ে আবার পরিপূর্ণ করে দিয়েছে। প্রত্যয় ওর ভালোবাসা দিয়ে প্রমাণ করে দিয়েছে ওর বুকের বাপাশে আমিই আছি। হ্যাঁ, আমি আছি প্রত্যয়ের বুকের বাপাশে, আর আমিই থাকবো। এটা শুধু আমার স্থান, আর কারো না। আমি কাউকে দিতেও দিব না। আমি আজ গর্ব করে বলবো, আমি খুব ভাগ্যবতী। আমি পেরেছি প্রত্যেককে ভালো রাখতে। আমি এক বিন্দু না, আমি প্রত্যেককে এক সিন্ধু ভালোবাসা দিতে পেরেছি। আমার আর কোনো চাওয়াও নেই, পাওয়াও নেই। আমি সুখী, খুব খুব সুখী, কারণ আমার স্থান শুধু প্রত্যয়ের বুকে। সমাপ্ত।